ট্রানজিস্টারের আমরা আজকে ট্রানজিস্টার ডে 2 আজকে। তো এর আগে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে ট্রানজিস্টারের বেসিক অপারেশন, একটা এনপিএন বা পিএনপি ট্রানজিস্টার, বেসিক্যালি সিবি মোড পড়েছিলাম আমরা, কমন বেস মোড। তো তাতে দেখেছি আমরা যে একটা সাবস্ট্রেট নেওয়া হয় এন টাইপ বা পি টাইপ, আর তার মাঝখানের পার্ট যেটা সেটাকে লাইটলি ডোপ করা হয়, যেটাকে বেস বলি আমরা, আর দুপাশে এমিটার যেটা সেটা হেভিলি ডোপড, আর কালেক্টর যেটা সেটা এমিটারের থেকে কম ডোপড কিন্তু বেসের থেকে বেশি ডোপড। ঠিক আছে, তো সেরকম একটা যদি এনপিএন বলি, এটা এনপিএন একটা ট্রানজিস্টার এভাবে বানানো হয়, এদিকে মেটালিক কন্ট্যাক্ট থাকে এরকম। আর যদি পিএনপি হয় তাহলে মাঝখানে যেটা বেস রিজিয়ন সেটা এন টাইপ হয়, কিন্তু লাইটলি ডোপড এবং থিন। ঠিক আছে, একই রকম হবে, শুধু এনপিএন এর জায়গায় পিএনপি হয়ে যাবে, মানে বেস রিজিয়ন ইজ এটা স্যান্ডউইচ করা হয়েছে। ঠিক আছে, এমিটার বিটুইন এমিটার অ্যান্ড কালেক্টর বেস ইজ স্যান্ডউইচ। আচ্ছা, তো তারপরে আমরা এর বায়াসিং অপারেশন দেখলাম। আর বায়াসিং অপারেশনের মেন যেটা সেটা হচ্ছে যে জাংশন দেখতে হবে আমাকে, এটা এমিটার, এটা বেস, এটা কালেক্টর। বেস এমিটার জাংশন যেটা সেটাকে ফরওয়ার্ড বায়াস করেছিলাম, আর বেস কালেক্টর জাংশন যেটা সেটাকে রিভার্স বায়াস করেছিলাম, এবং তারপর আমরা এর অপারেশন বিস্তারিত দেখেছি যে কিভাবে ফরওয়ার্ড বায়াস করা হয়, রিভার্স বায়াস করা হয়, তারপরে ইলেকট্রন কিভাবে জাম্প হয়, কারেন্ট কালেক্টর কারেন্ট কীরকম হয়, এমিটার কারেন্ট কীরকম হয়, বেস কারেন্ট কীরকম হয়, এরকম দেখেছি আমরা। জেনারেলি সিবি মোড আমরা পড়েছি। তো আজকে সিসি মোড, সিই মোড পড়বো আমরা। মনে রাখতে হবে ট্রানজিস্টার যখন তৈরি হয়ে গেছে এইটাকেই আমি সিবি অথবা সিসি অথবা সিই মোডে ইউজ করতে পারি। সুতরাং আমার আর ডোপিং চেঞ্জ করার কোনো উপায় নেই। মানে আমি যখন কমন বেস বলবো তখন জিরো পোটেনশিয়াল হচ্ছে বেস, তার রেসপেক্টে এখানে বায়াসিং আমরা করেছি, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস করেছি। কিন্তু যখন আমি বলবো কমন এমিটার বেস রিজিয়ন, কমন এমিটার মোড, তখন এইটা ভাবার দরকার নেই যে মাঝখানে এমিটারকে ডোপ করতে হবে, এই পাশে বেস, এই পাশে কালেক্টর থাকবে, সেটা থাকবে না। ডোপিং প্রসিডিওর যা আছে সবই রয়েছে, প্যাকিং করা হয়ে গেছে অলরেডি। আমি ট্রানজিস্টারটাকে ঘুরিয়ে দিতে পারি, ঠিক আছে, দিয়ে তারপরে এটাকে জিরো পোটেনশিয়ালে রেখে দেবো এবং তারপর অপারেশন করবো। আর যদি বলে কালেক্টর, কমন কালেক্টর মোড, সিসি মোড, তাহলে এটাকে এইভাবে ঘুরিয়ে দাও যে কালেক্টর যেটা সেটাকে জিরো পোটেনশিয়ালে রাখো। ঠিক আছে, তো সেটাকে একটু অন্যভাবে সার্কিট বানানো যায়, ক্যাথোড ফলোয়ারও বলা হয় সিসি মোডকে। যাই হোক, আমাদের সিসি মোড একবারই সিলেবাসে নেই, কিন্তু সিই মোড রয়েছে। তো এই ট্রানজিস্টার যদি আমরা সিই মোডের কনফিগারেশন আঁকি আজকে, সিই মোড এনপিএন, তো এরকম আমরা ট্রানজিস্টার দেখাই। এটা একটা প্লেট, এদিকে কালেক্টর, এদিকে এমিটার। এটা হচ্ছে একদম ট্রানজিস্টারের একটা সিম্বল। এই যেমন সিম্বল দেওয়া আছে সেটাই আমাকে আঁকতে হবে, এটা চেঞ্জ করার উপায় নেই। এবার এনপিএন বলেছে, তাহলে এনপিএন যদি হয় তাহলে অ্যারোটা হচ্ছে বাইরের দিকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বাইরের দিকে। কোনটা কালেক্টর? এটা কালেক্টর, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে এমিটার। তো কালেক্টর, বেস, এমিটার, আমি সিই মোড ইউজ করব, কমন এমিটার মোড ইউজ করব, এবং এনপিএন। তো এর বায়াসিং করবো আমরা, এটা এন, এটা পি, আর এটা হচ্ছে এন। তো বায়াসিং যদি আমি ভুল করে ফেলি, তাহলে অলরেডি বায়াসিং ভুল করতে গেলে আমার সার্কিট কমপ্লিট হবে না। যেমন এইটাতেই যদি আমি বায়াসিং না জানি, সাপোজ আমি বায়াসিং জানি না, এখানে কেমন ভোল্টেজ দেবো আমি জানি না, ঠিক আছে, এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, আর তারপরে কীরকম ভোল্টেজ দেবো আমি জানি না, এখানে তাই একটা রেজিস্ট্যান্স। তো যেটুকু আমি জানি শুধুমাত্র সেইটুকু কাজ যদি করে ফেলি, যেমন আমাকে বলেছে সিই মোড, তাহলে যে কমন এমিটার মোড, তাহলে বিটুইন ইনপুট অ্যান্ড আউটপুট এমিটার ইজ কমন, সুতরাং এমিটারকে তোমাকে জিরো পোটেনশিয়ালে রাখতে হবে। এর রেসপেক্টে তুমি বাকি হাই পোটেনশিয়াল বা লো পোটেনশিয়াল, রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াস হিসাবে বায়াসিং করতে হবে, এটুকু আমি জানি। এবার এই যে অ্যারোটা দিয়েছি, এই অ্যারোটা কেন আসে এটা বিস্তারিত পড়েছিলাম আমরা আগের দিন, বিকজ ইট ইজ দ্য ডিরেকশন অফ কারেন্ট। তো এমিটার কারেন্ট যদি বেরোয় তাহলে কালেক্টর কারেন্ট আর বেস কারেন্ট এটা ঢুকবে ভেতরে, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। তাহলে এটা যদি এমিটার কারেন্ট হয় আইই, তাহলে বেস কারেন্ট এটা আইবি, আর এটা হচ্ছে কালেক্টর কারেন্ট আইসি, এই দুটো ভেতরে ঢুকবে। ঠিক আছে, এটুকু তো আমি জানি। এবার এই যে ডিরেকশন অফ কারেন্ট, এইটা দেখে আমি বায়াসিংটা অটোমেটিক করে দিতে পারি। যেমন কারেন্টের ডিরেকশন এই দিকে, তাহলে নিশ্চয়ই এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে। আবার এখানে কারেন্ট এই দিকে, তাহলে নিশ্চয়ই এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে।
এবার আমি মিনিং দেখতে পারি যে আমার যেটা বায়াসিং এর উদ্দেশ্য ছিল, যেভাবে আমি বায়াসিং করতে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম এখানে বেস এমিটার জাংশন এটাকে চেয়েছিলাম ফরওয়ার্ড বায়াস করতে, কারণ এটা অ্যাক্টিভ রিজন বলেছিলাম আমরা, তাই তো? এক ট্রানজিস্টার অ্যাক্টিভলি কাজ করে এই রিজনে, কীভাবে কাজ করে না করে আজকে দেখবো আমরা। আর কালেক্টর বেস জাংশন যেটা, এটাকে আমরা রিভার্স বায়াস করেছিলাম। দুটো জাংশন আছে, এখানে একটা জাংশন আছে, এখানে একটা জাংশন আছে, এটা জাংশন নয়, ঠিক আছে? কালেক্টর এমিটারের মধ্যে কোনো জাংশন নেই, জাংশন এখানে আছে, জাংশন এখানে আছে। তো বেস এমিটার জাংশন ইজ ফরওয়ার্ড বায়াস, আর কালেক্টর বেস জাংশন বা বেস কালেক্টর জাংশন এটাকে রিভার্স বায়াস করতে হবে আমাকে, তাহলে অ্যাক্টিভ রিজনে থাকে ট্রানজিস্টার। তো এবার দেখছি এটা ফরওয়ার্ড বায়াস হয়েছে কিনা। এটা জিরো পোটেনশিয়াল, তাহলে এটা NPN, PA পজিটিভ উইথ রেসপেক্ট টু N, PA পজিটিভ, তাহলে ফরওয়ার্ড বায়াস হয়েছে, ঠিক আছে? আর এইটা রিভার্স বায়াস হয়েছে কিনা দেখবো আমরা। এটা NP, এই যে পার্ট এটা হচ্ছে NP, তো NA পজিটিভ, তাহলে হ্যাঁ রিভার্স বায়াস হয়েছে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে NA পজিটিভ, কিন্তু এই যে B এখানেও পজিটিভ, তাহলে পজিটিভিটির মান দু জায়গায় দু রকম হতে হবে, এর রেসপেক্ট এখানে বেশি হতে হবে। যদি এটা বেশি হয় তখনই আমি বলবো যে এই সার্কিটটা সিবি মোড মানে জাংশন যেটা সেটা রিভার্স বায়াস হয়েছে। এখানে যদি 0.7 ভোল্ট হয়, এখানে 4 ভোল্ট হতে হবে, ঠিক আছে? তখনই আমি বলতে পারি এটা রিভার্স বায়াস রয়েছে। এটা একটু মাথায় রাখতে হবে আমাকে। কোনোভাবে যদি এটা 0.7 হয়, এটা যদি 0.2 ভোল্ট হয়ে যায়, তাহলে কিন্তু এটা আর রিভার্স বায়াস হলো না, এটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেল। ট্রানজিস্টার তখন ড্রিফট করে যাবে অ্যাক্টিভ রিজিয়ন থেকে স্যাচুরেশন রিজিয়নে, ঠিক আছে? তো এটা হচ্ছে সিম্পল একটা NPN ট্রানজিস্টারের বায়াসিং, যেটাই বেশি পরীক্ষায় আসে অ্যাকচুয়ালি। এবার অপারেশন কীরকম হয় এর, অপারেশন কীরকম হয়, তো যদি এটা আমরা সার্কিটে দেখি এরকম, তাহলে এটা ঠিক এরকম হয়েছে, এটা অ্যাকশনটা ঠিক এরকম, মাঝখানে এটা বেস, কালেক্টর রিজিয়নটা একটু বড় হয়, এটা কালেক্টর, আর এটা হচ্ছে বেস, এটা হচ্ছে বেস টার্মিনাল, আর এটা হচ্ছে এমিটার টার্মিনাল, এরকম, ঠিক আছে? এইখানে মেটালিক কন্ট্যাক্ট রয়েছে, এখানে মেটালিক কন্ট্যাক্ট, এখানে মেটালিক কন্ট্যাক্ট। এবার সার্কিট রেজিস্ট্যান্স আছে এরকম, এটা হচ্ছে NPN, NPN, তাহলে এই যেমন বায়াসিং করেছি আমরা রেজিস্ট্যান্স লাগিয়ে দিচ্ছি, এটা এরকম এরকম, আর এটা কালেক্টর থেকে একটা রেজিস্ট্যান্স, আউটপুট রেজিস্ট্যান্স, আর এটা VCC, এই, আর এটা গ্রাউন্ডেড, ঠিক আছে? এগুলো নাম দিয়েছিলাম আমরা কি, এটা কি নাম দিয়েছিলাম? এটা বেসে দেওয়া হয়েছে তো VBB, এটা কালেক্টরে দেওয়া হয়েছে তো VCC। কেন দুটো করে সেটাও বলেছিলাম আমরা, কারণ এই টার্মিনাল আর এই টার্মিনালের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স যেটা VCE, ঠিক আছে? এটা হচ্ছে VCE, এইখান থেকে এতটা, এটা হচ্ছে RC, আর এটা হচ্ছে RB, বেসে লাগানো হয়েছে সুতরাং এটা RB। আর এই যে ডিফারেন্স এখান থেকে এইটুকু যে ভোল্টেজ ড্রপ যেটা ডিফারেন্স, এটা হচ্ছে VBE। আর যদি আমরা এই VBE মানে VB মাইনাস VE, এখানকার ভোল্টেজ মাইনাস এখানকার ভোল্টেজ, যদি VEটা যদি 0 হয় তাহলে এই বিন্দুর ভোল্টেজটাকে আমরা VBও বলতে পারি, ঠিক আছে? নোড ভোল্টেজ। সিমিলারলি এটাও তাই, VCE যেটা VCE মানে হচ্ছে VC মাইনাস VE। তো যদি VEটাকে 0 ভোল্টেজ বলি তাহলে এই বিন্দুর ভোল্টেজটাকে আমি VC বলতে পারি, নোড ভোল্টেজ, ঠিক আছে? প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে ভোল্টেজ যদি বের করতে চাই আমরা, নোড ভোল্টেজ বলি আমরা সেগুলিকে। তো এখানে ঠিক অপারেশন এরকম, তো এটা NPN N মানে মেজরিটি কারা থাকে, ইলেকট্রন, তাহলে এখানে মেজরিটি ইলেকট্রন দেখাই, আমি মাইনরিটি দেখাচ্ছি না এখন। P সাইড তাহলে এটা মেজরিটি হোলস, আর ওইদিকে N তাহলে এখানেও মেজরিটি ইলেকট্রন। ডোপিং কনসেন্ট্রেশন বলেছি আমরা কার কেমন হয়, এর সব থেকে হেভিলি ডোপড হয়, আর এটা তার থেকে একটু কম, আর এটা একদমই লাইটলি ডোপড এবং ভেরি থিন রিজিয়ন, ঠিক আছে? এবার এই যে জাংশনটা, এটা একটা PN জাংশন, এই যে এটা বেস এমিটার জাংশন, এটা একটা PN জাংশন। তাহলে এই PN জাংশনটাকে আমি কি করেছি, ফরওয়ার্ড বায়াস করেছি, PA পজিটিভ দিয়েছি, NA নেগেটিভ দিয়েছি উইথ রেসপেক্ট টু দিস, এটা ফরওয়ার্ড বায়াস দিয়েছি। তাহলে ফরওয়ার্ড বায়াস যদি দিই তাহলে এখান থেকে ইলেকট্রন মেজরিটি চার্জ ক্যারিয়ার তারা ডিপ্লেশন রিজিয়ন ক্রস করবে। ফরওয়ার্ড বায়াস যখন দিই PN জাংশন ডায়োডে তখন কি হয়, মেজরিটি ইলেকট্রন ক্রস করে যায়, ব্যারিয়ার ক্রস করে যায়, ডিফিউশন কারেন্ট বাড়ে, ড্রিফট কারেন্ট নাই। কারণ এখানে মেজরিটি ইলেকট্রন, এখানে মাইনরিটি ইলেকট্রন রয়েছে, সংখ্যা এদের কম, এখানে সংখ্যা বেশি, তাহলে এইটা ইলেকট্রন, এটা নেগেটিভ টার্মিনাল, তাহলে যারা ইলেকট্রন তারা এই পাশে এই জাংশন ক্রস করে যাবে। আমি সাপোজ এটাকে এখন 0 ভোল্টেজে ফিক্স করে রেখেছি, 0 ভোল্টেজ, তাহলে এখানে একটা হিউজ কারেন্ট ফ্লো হবে বিকজ অফ দ্য মেজরিটি চার্জ, এখানে মেজরিটি ইলেকট্রন ফ্লো হচ্ছে এবং এখান থেকে মেজরিটি হোলসও ব্যারিয়ার ক্রস করতে পারছে, একটা পজিটিভ পোটেনশিয়াল এটা। মানে বেসিক্যালি এটা PN জাংশন অপারেশন। আমি যদি 0 ভোল্টেজে ফিক্স করে দিই তাহলে কি, এটা PN জাংশন, একটা PN জাংশনকে ফরওয়ার্ড বায়াস করা হয়েছে। তো ফরওয়ার্ড বায়াসের গ্রাফ কেমন হয়, এইরকম গ্রাফ হয়। মেজরিটি চার্জকে প্রথমে জাস্ট ব্যারিয়ার 0.7 ভোল্ট বা সামথিং কিছু তার কাছাকাছি যদি ভোল্টেজ ফিক্স করতে পারি উইথ রেজিস্ট্যান্স, তাহলে আস্তে আস্তে কারেন্ট বাড়তে থাকে,
এটুকু তো জানি। তো এখানে এই যে কারেন্ট যাচ্ছে, এই কারেন্টটা এখানে ইলেকট্রন ইনজেক্ট হচ্ছে বেস রিজনে, কিন্তু আমাদের অপারেশন এই এনপিএন কে নিয়ে, শুধু এনপি কে নিয়ে নয়। সুতরাং এখানেও তোমার কিছু ভোল্টেজ দিতে হবে। এটা যে 2 ভোল্ট অর্ডারে লাগায়, তাহলে এটা 9 ভোল্ট অর্ডারে এরকম ইউজ করা হয়। হ্যাঁ, তাই যে 9 ভোল্ট, এখানে কিছু ড্রপ আছে, তো এখানে সাপোজ ভোল্টেজ কিছু একটা আছে, সাপোজ এটা 4.5 ভোল্ট, সাপোজ এটা রেজিস্ট্যান্স ইউজ করা হয়েছে। তো 9 ভোল্ট ইউজ করেছি আমি অলরেডি, এখানে কিছু কারেন্ট আছে, এখানে কিছু কারেন্ট আছে, তো রেজিস্ট্যান্সে কিছু ড্রপ হয়েছে, তো আলটিমেটলি সাপোজ 4.5 ভোল্ট আমি পেয়েছি। সুতরাং এইখানে যদি 0.7 ভোল্ট হয় আর এখানে যদি 4.5 ভোল্ট হয়, তাহলে দেখতে পাচ্ছি হ্যাঁ, ইট ইজ সাফিসিয়েন্টলি রিভার্স বায়াস। তাহলে এই যে ইলেকট্রন, মেজরিটি নাম্বার অফ ইলেকট্রন যারা এই বেস রিজনে ঢুকে গেল, তারা তো অ্যাকচুয়ালি মাইনরিটি হয়ে গেল এবার, কারণ এই বেস রিজনের মাইনরিটি তো ইলেকট্রন, মেজরিটি তো হোল। এদের মাইনরিটি ইলেকট্রনের সংখ্যাটা বড্ড কম ছিল, কিন্তু যখনই এমিটার থেকে তারা ইনজেক্ট হয়েছে, সেটাকে বলা হয় মাইনরিটি ইনজেকশন, তো সেই সংখ্যাটা যথেষ্ট বেশি। ঠিক আছে, তো তারা এবং রিজিয়নটাও খুব থিন, সুতরাং রিকম্বিনেশনের চান্সও খুব কম। তো সাম পার্ট অফ দ্য ইলেকট্রন কিছু এখানে রিকম্বিনেশনের জন্য নষ্ট হয়ে যেতে পারে, যেটা ব্যাটারি সাপ্লাই করবে, এক্সট্রা বন্ড ব্রেক করে ইলেকট্রনের বা হোলের ডেফিসিয়েন্সিকে পূরণ করবে, ব্যাটারির পোটেনশিয়াল কনস্ট্যান্ট রাখবে সব জায়গায়। কিন্তু একটা প্রচুর পার্ট অফ দ্য ইলেকট্রন, সেখান থেকে যত ছিল লটস অফ ইলেকট্রন বেস রিজিয়নকে ক্রস করে কালেক্টরে ঢুকবে, কারণ কালেক্টর হচ্ছে এই রিজিয়নটা হচ্ছে রিভার্স বায়াস। তো প্রচুর ইলেকট্রন যদি এইদিকে ঢুকে যায়, তাহলে আবার ইলেকট্রনগুলো এইদিকে ক্রস করে এইদিকে ছুটতে শুরু করবে। এইদিকে কিছু আসবে, অল্প বিস্তার কিছু ইলেকট্রন দিকে যাবে। যদি ওকে বায়াসিং না দিতাম, তাহলে সব ইলেকট্রন দিকে চলে আসতো, কিন্তু এবার একেও আমি ফরওয়ার্ড বায়াস করে রেখে দিচ্ছি, তাই ইলেকট্রন নেগেটিভলি চার্জড, আর এটা পজিটিভ পোটেনশিয়াল করে রেখেছি আমি। তাহলে ইলেকট্রন এইদিকে যাচ্ছে, তার মানে তার উল্টো দিকে কারেন্ট পাবো, আইসি, এটা দিয়েছি আমরা আইসি, এটা আইসি। আর এইদিকে যে কিছু ফিউ নাম্বারস অফ ইলেকট্রনস রয়েছে, যারা রিকম্বিনেশনের পার্ট নষ্ট হয়ে গেছে, তো ব্যাটারি দ্বারা এখানে বন্ড ব্রেক হয়েছে, কিছু ইলেকট্রন সাপ্লাই করেছে, সেই ইলেকট্রন এক্সট্রা ইলেকট্রন এইদিকে আসছে। তো বেস কারেন্ট মিলি অ্যাম্পিয়ার থেকে মাইক্রো অ্যাম্পিয়ারে ড্রপ করে যাবে। এখানে যখন সাপোজ আমি আগের দিন বলেছিলাম যে 100টা ইলেকট্রন যদি এখানে ঢোকে, তা সাপোজ 95টা ইলেকট্রন যদি এদিকে ক্রস করে যায়, 5খানা ইলেকট্রন যদি কোনোভাবে রিকম্বিনেশনের জন্য নষ্ট হয়ে যায়, তাহলে এখানে এই যে মেটাল সেমিকন্ডাক্টর জাংশন, এখান থেকে জাংশন পোটেনশিয়ালের জন্য এক্সট্রা কোভ্যালেন্ট বন্ড ব্রেক করবে। আফটার আমি ইকুইলিব্রিয়াম কন্ডিশনের কথা বলছি, যে কোনোভাবে যদি ইলেকট্রন যেতে যেতে রিকম্বিনেশন হয়, রিকম্বিনেশন চলতে থাকে, ঠিক আছে। তো এক্সট্রা ইলেকট্রন ব্যাটারি থেকে যা 100টা ইলেকট্রন যদি বেরোয়, ব্যাটারিতে তো 100টা ইলেকট্রন কোনোভাবে ঢুকতে হবে, ঠিক আছে। সে যে জাংশন থেকে এখান থেকে যাই বেরোক না কেন, এইদিকে আসুক যেটুকু এইদিকে কিছু আসুক, এইদিকে কিছু আসুক, এখান থেকে 95টা ইলেকট্রন যদি এইদিকে ঢোকে, ঠিক আছে, এইদিকে যদি 5টা ইলেকট্রন থাকে, এইদিকে তো 5টা ইলেকট্রন বেরোতে হবে, বা এইদিকে 5টা ইলেকট্রন, এইদিকে 5টা ইলেকট্রন, এইদিকে 95টা ইলেকট্রন, এইদিকে 100টা ইলেকট্রন। তো কনজারভেশন ল, কার্চফ ল, এগুলো তো মানতে হবে আমাকে, ঠিক আছে। আফটার সাম টাইম স্টেডি স্টেট কন্ডিশন যদি দেখি, আর কোথাও যদি ইলেকট্রনের রিকম্বিনেশন এখানে হয় বেস রিজিয়নে, তাহলে এক্সট্রা ইলেকট্রন কারা সাপ্লাই করবে? ব্যাটারি করবে, ব্যাটারি পোটেনশিয়াল ধরে রাখতে হবে তাকে। তো কোনোভাবে ইলেকট্রনের ঘাটতি দেখা যায় রিকম্বিনেশনের জন্য, তাহলে ব্যাটারি কোভ্যালেন্ট বন্ড ব্রেক করে এক্সট্রা ইলেকট্রন সাপ্লাই করবে, ঠিক আছে। তো সাম মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারে কারেন্ট এদিকে ফ্লো করবে, মানে সিম্পল একটা এখানে যদি এখানে থেকে যে ইলেকট্রন যারা যাচ্ছে, তারা এইদিকে কিছু আসবে, এইদিকে হয়ে যাবে। যাদের লো কাইনেটিক এনার্জি, তাদেরই তো রিকম্বিনেশন হওয়ার চান্স বেশি। যাদের কাইনেটিক এনার্জি হাই, তারা তো পেরিয়ে চলে যাবে ওইদিকে। তো যদি পেনটাকে ডাইরেক্ট ছুড়ে দিই আমি, তাহলে পেনটা নিচের দিকে পড়বে, কিন্তু পেনটাকে যদি একটা কাইনেটিক এনার্জি দিয়ে ছুড়ি, তাহলে সে প্যারাবোলিক ওয়েতে পড়বে। আর প্যারাবোলিক ওয়ে জিততে গিয়ে যদি সে ব্যারিয়ার ক্রস করে ফেলে ওইদিকে, কারণ এখানে ইলেকট্রিক ফিল্ড রয়েছে, সে তো ওদিকে ড্রিফট করার জন্য বসে রয়েছে। এখানে তো লার্জ ডিপ্রেশন রিজিয়ন, কারণ এটা রিভার্স ব্যাস, এটা স্মল ডিপ্রেশন রিজিয়ন, কারণ এটা ফরওয়ার্ড ব্যাস, ঠিক আছে। তো যারা হাই কাইনেটিক এনার্জি নিয়ে আসছে, তারা ওই বেস কালেক্টর জাংশনে ডিপ্রেশন রিজিয়নে ঢুকে গেলে ইলেকট্রিক ফিল্ড তাকে ড্রিফট করে দেবে। তো প্রচুর কারেন্ট ওখানে কালেক্টর কারেন্ট পেয়ে যাবো। যদি 100টা ইলেকট্রন হয়, তো 95 ইলেকট্রনের জন্য আমি কারেন্ট পেয়ে যাবো। তো এমিটার কারেন্ট ইজ অলমোস্ট ইকুয়াল টু কালেক্টর কারেন্ট। কিন্তু বেস কারেন্ট ড্রপ করে যাবে। যদি ও জিরোতে থাকতো, তাহলে সবই এখানে আসতো, বেস কারেন্ট হাই হতো, মিলি অ্যাম্পিয়ারে হতো। কিন্তু এবার তা হবে না, যেহেতু আমি এখানেও ফরওয়ার্ড বায়াস করে রেখেছি, সুতরাং বেশিরভাগ ইলেকট্রন ওইদিকে চলে যাবে, ন্যারো রিজিয়ন হয়ে যাওয়ার জন্য রিকম্বিনেশনের চান্সও খুব কম। কিছু ইলেকট্রন যাদের লো কাইনেটিক এনার্জি, তারা এখানে রিকম্বিনেশন হবে এখানে, বা কিছু হোলস এখানে এসে রিকম্বিনেশন করতে পারে। তো তার জন্য এক্সট্রা ইলেকট্রনের ঘাটতি, সেটা ব্যাটারি মেনটেন করবে, এবং ফিউ নাম্বারস অফ কারেন্ট উইল ফ্লো ইন দ্য বেস রিজিয়ন, ঠিক আছে। তো এটা হচ্ছে বেস কারেন্ট আইবি, এটা হচ্ছে কালেক্টর কারেন্ট, এটা হচ্ছে এমিটার কারেন্ট। দুটো যদি ঢোকে, তাহলে এমিটার কারেন্ট বেরোবে, ঠিক আছে। তো এবার যদি আমাকে
এটা হচ্ছে অপারেশন, বেসিক অপারেশন, আগে যা ছিল তাই একই জিনিস। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যে IE ইকুয়াল টু IB প্লাস IC, IE ইকুয়াল টু IB প্লাস IC। ঠিক আছে, বোঝা গেছে সবার? কারণ 100টা ইলেকট্রন সমান 95 ইলেকট্রন প্লাস 5টা ইলেকট্রন, বা 1000টা ইলেকট্রন সমান 995 ইলেকট্রন প্লাস 5, ঠিক এরকম। তো এটা মিলি অ্যাম্পিয়ারে, IE এটা হচ্ছে ইন মিলি অ্যাম্পিয়ার, IC it is also in milli ampere, but IB is in micro ampere. আর আমার যে CE মোড কনফিগারেশন, সেই কনফিগারেশনে IB এটা হচ্ছে আমার ইনপুট কারেন্ট, ঠিক আছে? মানে এমিটারকে আমি ইনপুট কারেন্ট বলতে পারবো না, যখন কমন বেস ছিল তখন এটা ইনপুট কারেন্ট বলছিলাম আমরা, এটা কমন বিটুইন ইনপুট আর আউটপুট। তো এটা আমার ইনপুট কারেন্ট, এটা হচ্ছে আউটপুট কারেন্ট। তো IC বাই IB, এটা কি? হ্যাঁ, বিটা তো বটেই, এটা হচ্ছে আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্ট। এই সার্কিটের এটা ইনপুট সেকশন, এটা আউটপুট সেকশন। তো দিস ইজ ইনপুট কারেন্ট IB, দিস ইজ আউটপুট কারেন্ট IC। তো IC বাই IB সাম মিলি অ্যাম্পিয়ার বাই সাম মাইক্রো অ্যাম্পিয়ার। সুতরাং এটা নাম্বার মোটামুটি 20 থেকে মোটামুটি 200-300 এরকম পর্যন্ত ভ্যারিয়েশন হতে পারে, ফিক্সড নাম্বার। তো দিস ইজ ফিক্সড, এটা ইট ইজ কল্ড বিটা। এটা কারেন্ট গেইনও বলা হয়। ইনপুট কারেন্ট আর আউটপুট কারেন্টের যে রেশিও, তো বিটার যেটা রেঞ্জ সেটা হচ্ছে 20 to 300, এরকমের রেঞ্জ হয়, কম বেশি হতে পারে। ঠিক আছে, আর IE আর IC এদের মধ্যে কে বড়? IE আর IC এদের মধ্যে কে বড়? দেখতেই পাচ্ছি এখানে যে IEটা বেশি, কিন্তু এটা নিয়ারলি ইকুয়াল। ঠিক আছে, তো IE ইজ অলমোস্ট ইকুয়াল টু IC, বাট দে আর নিয়ারলি ইকুয়াল, কাছাকাছি। সুতরাং আলফার ভ্যালু যেটা হবে, আলফার ভ্যালু এটা লেস দেন 1 হবে। যদি আলফা ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে আমরা বলি IE ইকুয়াল টু IC, কিন্তু সেটা তো নয়। এই যদি 100টা হয় 95 হবে, সুতরাং সাম ফ্র্যাকশন দিয়ে গুণ করতে হবে। তো মোটামুটি আলফার মান যেটা হয় সেটা হচ্ছে 0.95 to 0.995 এরকম। হ্যাঁ, মানে এমিটার কারেন্ট আর কালেক্টর কারেন্টের মধ্যে যেটা রেশিও, এটা যখন আমরা সিবি মোড করেছিলাম তখন এটা সিবি মোডের কারেন্ট গেইন বলতে পারি আমরা। ঠিক আছে, সিবি মোডের আউটপুট কারেন্ট আর ইনপুট কারেন্ট, কারেন্ট গেইন কি লস এটা পরের কথা, কিন্তু এটা জাস্ট আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্ট বলতে পারি। অ্যাম্প্লিফিকেশনের জন্য জেনারেলি সিই মোড ইউজ করা হয়, এই মোডটা। ঠিক আছে, তো এইটা যদি এখানে বসাই আমরা, IE ইকুয়াল টু আলফা IC, এখানে যদি বসাই IE জায়গায়, মানে আলফা IC, আর এদিকে IB থাকলো, এদিকে প্লাস IC। ঠিক আছে, I জায়গায় বসিয়েছি আলফা IC, কোথায় ভুল লিখেছি না? এইটা ভুল লিখেছি না? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, কারেক্ট। এটা হচ্ছে IC সমান, হ্যাঁ ঠিক ঠিক আছে, এইটা ঠিক, থ্যাংক ইউ। IEর মানটা হচ্ছে, আমরা বলেছি IEর মানটা বেশি, আর আলফাটা ফ্র্যাকশন দিয়েছি। ঠিক ঠিক, একদম কারেক্ট, আগেই বলা উচিত ছিল। তাহলে এখানে চেঞ্জ করে দাও, এটা IB, এটা থাকলো, তাহলে IC জায়গায় আলফা I যদি বসাই, কিন্তু ICটা রাখতে চাইছি আমি, তো IB থাকলো, IC থাকলো, আর IEর জায়গায় বসাচ্ছি IC বাই আলফা। ঠিক আছে, এবার और যদি এখান থেকে IC কমন আউট করি তাহলে এখানে পাচ্ছি 1 বাই আলফা মাইনাস 1 অ্যান্ড ইকুয়াল টু IB। এখান থেকে IC কমন আউট করছি, তো 1 বাই আলফা, আর এখান থেকে IC তো -1 ইকুয়াল টু IB। और
কী হবে এটা? আইসি ইন্টু আলফা 1 মাইনাস আলফা বাই আলফা ইজ ইকাল টু আইবি। আইসি ইন্টু এটা 1 মাইনাস আর লস করলে 1 মাইনাস আলফা বাই আলফা ইকাল টু আইবি। এবার আইসি বাই আইবি মানে আমার বিটা, আইসি বাই আইবি তার মানে বিটা, সো আইসি বাই আইবি ইকাল টু বিটা। তো যদি এটা ঘুরিয়ে দিই আমরা তাহলে পাচ্ছি এখানটা দেখতে পাচ্ছি অতএব 1 মাইনাস, ঘুরিয়ে দাও এটা, আলফা বাই 1 মাইনাস আলফা ইকাল টু বিটা। ঠিক লিখলাম না ভুল লিখলাম? আইসি বাই আইবি মানে হচ্ছে বিটা, তাহলে এটা ঘুরিয়ে দাও, আলফা বাই 1 মাইনাস আলফা ইজ বিটা। এটা হচ্ছে আলফা আর বিটার মধ্যে সম্পর্ক। একবার চেক করে নিই আমি, ঠিক আছে ঠিক লিখলাম কিনা, তারপর আমি ভ্যালু বসিয়ে চেক করবো। সেখানে অন্যভাবে করা আছে, এটা করা আছে যে আলফা সমান বিটা বাই 1 প্লাস বিটা, এটাও করতে পারি। এটা চেক করে নিই আমরা। আলফা ভ্যালু যদি 0.99 হয়, আলফার ভ্যালু যদি 0.99 হয় বা 95 হয়, এটা 1 মাইনাস 0.95, ঠিক আছে? তো 1 মাইনাস মানে কত? 0.05 টাইপের কিছু একটা হবে, সেটার উপরে তুলে গেলে বিটার মান যেন এরকম কিছু একটা রেঞ্জে হয়, 200 থেকে 300 এই রেঞ্জ যেন হয়, ঠিক আছে? এটা গত বছর এসেছিল, আলফা ও বিটার মধ্যে রিলেশন লেখো বা রিলেশন প্রতিষ্ঠা করো, এরকম বিষয়টা এসেছিল। এখনো পর্যন্ত যে সার্কিট আমরা রেখেছি, একবার চেক করে নিতে পারিস বই থেকে এটা, হ্যাঁ ঠিক আছে বেশ। আবার এটাও পরীক্ষায় আসে যে এটাকে যদি ঘুরিয়ে দিই না আমরা, এই যে এখানে লেখা আলফা সমান বিটা বাই 1 প্লাস বিটা, এই টাইপের কিছু একটা হয়। যদি এটাকে উল্টে দিই আমরা, উল্টে দিলে কি এই যে এইটা 1 মাইনাস আলফা বাই এই যে 1 বাই আলফা মাইনাস 1 সমান এটা বিটা কিছু একটা 1 বাই বিটা, লস করলে আলফাটা বের করতে পারি আমরা। তো আমাকে যদি আলফা দেয় তাহলে বিটা বের করতে পারি, যদি বিটা দেয় তাহলে আলফা বের করতে পারি। কিন্তু যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে আইসি বাই আইবি ইট ইজ দ্য কারেন্ট গেইন অ্যান্ড ইট ইজ ফিক্সড। বিটা এর ভ্যালুটা হচ্ছে ফিক্সড। কিছুটা বিটা যদিও সেন্সিটিভ, বিটা যে একদম ফিক্সড ভ্যালু ট্রানজিস্টার হয় তা হয় না, ট্রানজিস্টার টু ট্রানজিস্টার বিটার মান চেঞ্জ হতে পারে, ঠিক আছে? কি ট্রানজিস্টারের যেটা নাম বা তার ডোপিং কনসেন্ট্রেশন কেমন সেই অনুসারে বিটার মান পাল্টাতে পারে, 1 নম্বর। আর 2 নম্বর যেটা সেটা হচ্ছে বিটা খুব টেম্পারেচার সেন্সিটিভ, মানে যদি ট্রানজিস্টার কোনোভাবে গরম হয়ে যায় তাহলে ট্রানজিস্টারের বিভিন্ন লিকেজ কারেন্ট বা থার্মাল রান হয়ে যে ধরনের জিনিস হয় তাতে বিটার মান শিফট হয়ে যেতে পারে। আর বিটার মান যদি শিফট হয়ে যায় তাহলে ট্রানজিস্টারের যে স্টেবিলিটি মানে আমরা জানি না, স্টেবিলিটি মানে ট্রানজিস্টারকে আমি যখন এটা তো বেসিক বায়াসিং, এবার তারপরে একে অপারেশন এসি লাগিয়ে অপারেশন করাতে হবে। তো আমি এইসব জানি, বিটার ভ্যালু জানি আমি, এই ভ্যালুটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে বলবো স্টেবিলিটি চেঞ্জ হয়ে গেছে। স্টেবিলিটি ফ্যাক্টরসের মধ্যে অনেকগুলো স্টেবিলিটি ফ্যাক্টরস থাকে, তার মধ্যে বিটা একটা স্টেবিলিটি ফ্যাক্টরস, সেটা যেন চেঞ্জ না হয়ে যায়। তো ট্রানজিস্টারের টেম্পারেচার চেঞ্জ হলে বিটার মান যেন চেঞ্জ না হয় তার উপর ভিত্তি করে ট্রানজিস্টারকে বিভিন্ন মোডে বায়াসিং করা হয়। কখনো তাকে সেলফ বায়াসিং বলা হয়, কখনো এমিটার টু বেস বায়াস বলা হয়, কখনো বিভিন্ন নাম রয়েছে, ঠিক আছে? যাই হোক, তা মাথায় আমরা এটা রাখবো যে আইসি বাই আইবি ইকুয়াল টু বিটা, আর কি আইসি বাই আই ইকুয়াল টু আলফা, এই দুটো জিনিস যেন আমরা না ভুলে যাই, ঠিক আছে? এবার আমরা ইনপুট আর আউটপুটের ক্যারেক্টারিস্টিক কার্ভ দেখবো, যে ইনপুটের গ্রাফ কেমন হয়, আউটপুটের গ্রাফ কেমন হয়। হ্যাঁ, অ্যালফাটা এমিটার কারেন্ট আর কালেক্টর কারেন্টের যে রেশিও, কালেক্টর কারেন্ট এমিটার কারেন্ট রেশিও, মানে হোয়াট ফ্র্যাকশন অফ এমিটার কারেন্ট ইনজেক্টেড টু কালেক্টর কারেন্ট, এরকম বোঝাচ্ছে। তো যেটা দেখলাম আবারও আঁকছি আমি, সিই মোড, এটা সিই মোড, এনপিএন, কালেক্টর, বেস, এমিটার আর রেজিস্ট্যান্স, ফরওয়ার্ড বায়াসিং, এটা আরসি বা আরও বলা হয়, আরএলও বলা হয় এটাকে, আর এটা রিভার্স বায়াস করা হয়, এটা ভিসিসি, এটা ভিবিবি, আরবি, ঠিক আছে সব ঠিক আছে, এনপিএন, এনপিএন। আর কারেন্ট ইনজেকশন এটা হচ্ছে আইবি, এটা হচ্ছে আইসি, আর দুটো সার্কিটে ঢুকছে তাহলে আই মান বেরোবে, এটা ব্যাপার, ঠিক আছে? নাও ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, একটু ভিডিওটা পজ করে কালি ভরে দেবেন এটা, ব্যাস। তো আমরা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আঁকবো, এটা হচ্ছে ইনপুট কার্ভ, ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, বৈশিষ্ট্যমূলক লেখচিত্র।
ঠিক আছে, লেখচিত্র থেকে আমরা বুঝতে পারবো যে কারেন্ট কীভাবে ভ্যারি করে, কার সাথে ভ্যারি করে। তো সাপোজ আমি ইনপুট যে প্যারামিটার সেগুলোকে ডিফাইন করছি। ইনপুট প্যারামিটার বলতে বেস কারেন্ট আইবি, এই যে আইবি। সো এটা এইদিকে আমি আইবি প্লট করছি এদিকে, আর এইদিকে প্লট করছি এই দু প্রান্তের ভোল্টেজ, এটা বা এইখান থেকে এইটুকু, যেটা হচ্ছে ভিবিই। সো ভিবিই, ঠিক আছে, বেস এমিটার ভোল্টেজ এর সাথে ইনপুট কারেন্ট, যেটা এখনো পর্যন্ত কোনো এসি সিগন্যাল দিইনি আমি, শুধুমাত্র বায়াসিং প্রপার্টি দিয়ে যেটুকু হয় জানবো, তারপরে সিগন্যাল দেবো আমরা। এটা বেস কারেন্ট, এটা হচ্ছে ভিবিই। তো সাপোজ আউটপুটের একটা কিছু ভ্যালু আমি এখানে ফিক্সড করে রেখে দিয়েছি। আউটপুট ভোল্টেজ যেটা এখানে যেটা রয়েছে, এখানে একটা আমি বলেছিলাম 9 ভোল্ট ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে। আর এখানে কিছু রেজিস্ট্যান্স আছে, সাপোজ 10 কিলো ওহম রেজিস্ট্যান্স ইউজ করা হয়েছে, তাহলে কিছু ড্রপ হয়েছে তো কিছু ভোল্টেজ আছে। সাপোজ এটা 2 ভোল্ট মতো এখানে, ঠিক আছে, এর থেকে বেশি ফরওয়ার্ড বায়াসিং রয়েছে। তো কী হবে, বেস কারেন্ট যেটা ভিবিইর মান যদি খুব জিরো হয়, ভিবিইর মান যদি খুব জিরো হয়, তাহলে বেস কারেন্টের মান কী হবে, বেশি হবে না কম হবে? কম হবে, কারণ এইটা এই যে পিএন জাংশন, এটাকে তো আমি ফরওয়ার্ড বায়াস করেছি। মিনিংটা বুঝতে হবে কিন্তু খুব কেয়ারফুলি শুনতে হবে। পিএন জাংশন এটাকে আমি ফরওয়ার্ড বায়াস করেছি। তো সিলিকনের ক্ষেত্রে যে ফরওয়ার্ড বায়াসিং যে ভোল্টেজটা, যেটা নি ভোল্টেজ বলি আমরা বা কাটিং ভোল্টেজ বলি, তার ভ্যালু হয় মোটামুটি 0.7 কাছাকাছি বা 0.3 মতো এরকম কিছু একটা হয়, ঠিক আছে। সিলিকন জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 থেকে 0.7 এই রেঞ্জে হয়। আমাকে তো তার থেকে বেশি ভোল্টেজ দিতে হবে, তবে তো ডিফিউশন কারেন্ট বাড়বে, ঠিক আছে। তো প্রথমে যখন সেই ভোল্টেজটা খুব কম, তখন কারেন্ট আমি পাবো না। যেই ভোল্টেজটা আস্তে আস্তে বাড়াচ্ছি, সাপোজ আমি এখানে আমরা ভোল্টেজটাকে বাড়াতে পারি, এখানে নব থাকে একটা, নবটাকে ঘুরিয়ে এই ভোল্টেজটা মানটাকে যদি অ্যাডজাস্ট করি, আস্তে আস্তে বাড়াই, তাহলে কারেন্টের মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে। বাড়তে সেটা কনস্ট্যান্ট, মানে সরি, কারেন্টের মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু এই গ্রাফটা কি, পিএন জাংশন ডায়োড। পিএন জাংশন ডায়োডে যা লেখচিত্র বা এটা সেম লেখচিত্র, শুধু পার্থক্য কোথায়? একটা পিএন জাংশন ডায়োডে ফরওয়ার্ড ভোল্টেজ দিলে যেমন লেখচিত্র হয়, এটা পিএন জাংশন ডায়োড, পি সাইড এটা এন সাইড, আর এখানে তুমি ফরওয়ার্ড ভোল্টেজ দাও, তাহলে লেখচিত্র কেমন পাই? এরকম পাই। এটাও তাই এঁকেছি আমি, এটা যে এখানে পিএ পজিটিভ এন এ নেগেটিভ, তাহলে ফরওয়ার্ড বায়াস, এখানেও তাই করেছি পিএন জাংশন। তো পিএ পজিটিভ এন এ নেগেটিভ, বা এর রেসপেক্ট এখানে পজিটিভ ভোল্টেজ, মেজরিটি ইলেকট্রনস যারা আছে তারা এই পাশে চলে আসবে, তাদের জন্য কন্ট্রিবিউশন হচ্ছে কারেন্ট উল্টো দিকে, আর হোলসের জন্য সেম দিকে কারেন্ট পাচ্ছি, তো হিউজ কারেন্ট পাচ্ছি আমরা। সেই কারেন্টের সাথে লেখচিত্র যা হবে, এরও লেখচিত্র তাই হবে, বিকজ ইট ইজ ফরওয়ার্ড বায়াসড, ঠিক আছে। পার্থক্যটা কি, চেঞ্জ কি হবে? চেঞ্জ হচ্ছে এটাই যে আউটপুট ভোল্টেজের এখানে এর মানটা কত, এখানের মানটা যদি আমি 0 ভোল্টেজে ফিক্সড করে রেখে দিই, ঠিক আছে, সাপোজ একদম লো ভোল্টেজ বা কিছু দিইনি আমি, কাট অফ একদম পুরো কাট, তাহলে মিলি অ্যাম্পিয়ারে কারেন্ট ফ্লো হবে এরকম। কিন্তু যদি এখানে একটা সাফিসিয়েন্টলি রিভার্স বায়াসে থেকে থাকে, তাহলে তো সব ইলেকট্রন এদিকে যাবে না, তাহলে আমি যে বেস কারেন্টটা পাবো, এই যে বেস কারেন্টটা, সেই বেস কারেন্টটা আমরা মাইক্রো অ্যাম্পিয়ারে পাবো, মিলি অ্যাম্পিয়ার নয়। ডায়োডের ক্ষেত্রে যেটা পাই সেটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ারে কারেন্ট পাই, এখানে মিলি অ্যাম্পিয়ার পাবো না, মাইক্রো অ্যাম্পিয়ারে পাবো। ফিউ নাম্বারস অফ ইলেকট্রনস জন্যে আমি বেস কারেন্ট পাবো, হ্যাঁ, অল্প কারেন্ট পাবো, কারণ বেশিরভাগ ইলেকট্রন ওইদিকে পালিয়েছে। যদি একে 2 ভোল্টে রেখে দিই আমি, ঠিক আছে। এবার যদি আমি এই আউটপুট ভোল্টেজটাকে, সাপোজ এটাকে আমি নাম দিচ্ছি ভিসিই, সাপোজ ভিসিই, এই দু প্রান্তে ভোল্টেজ এটা, ঠিক আছে, এই প্রান্তে ভোল্টেজ এটা, সেটা হচ্ছে ভিসিই, এটাই আউটপুট ভোল্টেজ আমার অ্যাকচুয়ালি, জিরো রেসপেক্টে এখানে ভোল্টেজ কত, দ্যাট ইজ অলসো আউটপুট ভোল্টেজ। তো ভিসিইর মান কিছু একটা ছিল, আমি যদি ভিসিইর মান বাড়াই, তাহলে গ্রাফ এইদিকে সরবে না এইদিকে সরবে, মানে গ্রাফটা এইরকম হবে নাকি এই পাশে সরে আসবে? আগেটা ছিল ভিসিই 1 আর এটা হচ্ছে ভিসিই 2, দুটো ভিসিইর মান আমি দিয়েছি, কোন দিকে গ্রাফ সরে আসবে? কে বেশি, এ বেশি না এ বেশি? এ বেশি, তাহলে ভিসিই 2 ইজ গ্রেটার দেন ভিসিই 1, কেন? যদি আমি এই একটা পয়েন্ট নিই, আইবির যদি একটা ফিক্সড পয়েন্ট নিই, আর তাকে যদি দেখি গ্রাফের দুটো জায়গায় যদি সে ছেদ করে, তাহলে প্রথম গ্রাফের জন্য এইটা বিই, আর দ্বিতীয় গ্রাফের জন্য এইটা ভিবিই। দেখতে পাচ্ছি দুটো গ্রাফের জন্য আইবির মান ফিক্সড, তার মানে আইবির মান আমি ফিক্সড রেখেছি। কালেক্টর ভোল্টেজ দু জায়গায় দু রকম, প্রথম ক্ষেত্রে কালেক্টর ভোল্টেজের মান কম, দ্বিতীয় ক্ষেত্রে কালেক্টর ভোল্টেজের মান যদি বেশি হয়,
তাহলে ও বেশি কারেন্ট টেনে নেবে, আমাকে সেম কারেন্ট অ্যাডজাস্ট করতে গেলে ভিবি এর মান বাড়াতে হবে। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, আইসির মান ফিক্সড, আইবির মান ফিক্সড তো হবে না। যদি ওকে বাড়ায় তাহলে কারেন্টের দিকে পালাবে। আমি যদি বলি না আমি যতই এটাকে বাড়াই এও ফিক্সড, তাহলে একেও বাড়াতে হবে। ঠিক আছে, সুতরাং এই ভোল্টেজের মানটা আউটপুট ভোল্টেজের মান এর থেকে বেশি। তো এটা অনলি ডিফারেন্স ফ্রম পিএন জাংশন ডায়োড ইজ দ্যাট ইট ইজ ইন মাইক্রো অ্যাম্পিয়ার, ইট ইজ ইন মিলি অ্যাম্পিয়ার, এটুকু জাস্ট ডিফারেন্ট। যদি রেজিস্ট্যান্স বের করতে যাই আমরা, তার রেজিস্ট্যান্স বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। ঠিক আছে, যদি রেজিস্ট্যান্স বের করে যায়, একটাই ছবি দেখাচ্ছি, এটা মুছে দিয়ে। এটা হচ্ছে আইবি আর এটা হচ্ছে ভিবিই, তো হ্যাঁ ভিবিই, এরকম কিছু একটা পেয়েছিলাম আমরা, এরকম দেখো। এখানে রেজিস্ট্যান্সের মান কত? এখানে রেজিস্ট্যান্সের মান, ভোল্টেজ বাড়িয়েছি, কারেন্ট বাড়েইনি, কারেন্ট নেই অ্যাকচুয়ালি, মানে ইনপুট কারেন্ট নেই। আর ইনপুট কারেন্ট নেই মানে একে ফরওয়ার্ড বায়াস করবো তবে না কারেন্ট পাবো। ইনপুট কারেন্ট নেই, তো দিস রিজন ইজ কল্ড দ্য কাট অফ রিজন। জানো ইনপুট থেকে আমি কাট করে রেখে দিয়েছি, সো দিস রিজন ইজ কাট অফ রিজন। কাট অফ। আইবির মান 0, রেজিস্ট্যান্স জানে ইনফিনিটি, ভোল্টেজ বাড়াচ্ছি, কারেন্ট বাড়ানি, কারেন্ট কনস্ট্যান্ট, কারেন্ট নেই, সো কাট অফ সার্কিট, এটা কাট অফ রিজন বলা হয়। ঠিক আছে, মাঝখানে যে রিজিয়নটা, এটা কারেন্ট যেন ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে কারেন্ট বাড়ছে, এও বাড়ছে, তো দিস পার্ট, এই যে পার্ট, এখানে একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়াবে, তো তাদের রেশিও করলে একটা রেজিস্ট্যান্স কিছু একটা পাবো। ঠিক আছে, অ্যাক্টিভ রিজন, কেউ বাড়ছে কেউ, আমি বলছি ট্রানজিস্টার অ্যাক্টিভ, কাউকে অ্যাক্টিভ বলবো কখন? যখন সে রেসপন্স করে, যখন সে সাড়া দেয়। আমি কিছু একটা কাজ করবো, সে সঙ্গে সঙ্গে আমাকে রেসপন্স করছে, বলছে দেখো আমিও আছি তোমার মতো, তো ভোল্টেজ বাড়াচ্ছি, কারেন্ট বাড়াচ্ছি। কিন্তু যদি খুব উঁচু রিজনে চলে যায়, এরকম জায়গায় চলে যায়, তাহলে ভোল্টেজের সামান্য ভ্যারিয়েশন কারেন্টের দেখতে পাচ্ছি হিউজ চেঞ্জ। ঠিক আছে, এই জায়গা থেকে কারেন্টটা কেমন হচ্ছে এইরকম টাইপের। তো এটা যদি একটা ভোল্টেজ হয়, তার সামান্য ভোল্টেজ যদি কাছাকাছি এরকম হয়, তো আমি এইটুকু ভোল্টেজ বাড়িয়েছি, কারেন্ট এইখান থেকে এতদূর চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো সামান্য ভোল্টেজ চেঞ্জ, ওটা থাম, এত সামান্য ভোল্টেজের জন্য হিউজ বেস কারেন্ট, তো সেই রকম রিজিয়ন যদি হয়, সেটাকে স্যাচুরেশন রিজিয়ন বলে, সেটা আমরা পরে। মাঝখানে রিজিয়ন যেটা, সেটাকে বলে অ্যাক্টিভ রিজিয়ন, ট্রানজিস্টর রিজিয়ন অ্যাক্টিভ রিজিয়ন। আর এই যে পার্ট, লাস্টের পার্ট যেটা, এটাকে বলে স্যাচুরেশন রিজিয়ন। আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভে ডিটেলস মিনিং দেখবো, যে হোয়াই ইট ইজ কল্ড স্যাচুরেটেড, পরে দেখছি আমরা। কিন্তু রিজিয়নগুলো একটু চিনে রাখবো আমরা। এই রিজিয়নটা কাট অফ রিজিয়ন, ইনপুট কারেন্ট নেই, তো অলরেডি কাট অফ, তুমি আউটপুট ভোল্টেজ বাড়াচ্ছ কমাচ্ছ যাই করো না কেন, ইনপুট যদি কাট অফ করে রেখে দিই, আউটপুটে কিছু পাবো? কিছুই পাবো না। মাইনরিটি ইনজেকশন হবে না এখানে, মাইনরিটি ইনজেকশনে যদি না হয়, তো কালেক্টর কারেন্ট কোথা থেকে পাবো না। সো অল আর কাট অফ। স্যাচুরেশন মানে অ্যাক্টিভ, মানে আমরা বললাম যে অ্যাক্টিভ মানে ওই রিলেশন হোল্ড করবে, আইসি ইকুয়াল টু বিটা আইবি, এই রিলেশন হোল্ড করবে, আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি। ঠিক আছে, মানে যদি আইবি বাড়ায় তাহলে আইসিও বাড়বে অ্যাকর্ডিংলি, বিটা ইজ কনস্ট্যান্ট। কিন্তু যদি খুব বেশি আইবি ভ্যারিয়েশন হয়ে যায়, ভিবির ভ্যারিয়েশন হয়ে যায়, তখন বেস কারেন্টের মান অনেকটা বেড়ে যায়, সেক্ষেত্রে ট্রানজিস্টার স্যাচুরেশন রিজনে চলে আসতে পারে। তো যদি কীভাবে চলে আসতে পারে, সেই অপারেশনটা বলিনি আমি এখনো, বলবো আউটপুট ক্যারেক্টারিস্টিক করলে, তখন আমরা বলবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ইনপুট ক্যারেক্টারিস্টিক। রেজিস্ট্যান্স বের করতে গেলে তাদের রেশিও বের করবো, এবং আমরা বলবো ডাইনামিক রেজিস্ট্যান্স অথবা এসি রেজিস্ট্যান্স। ঠিক আছে, ডিসি রেজিস্ট্যান্স বলবো না, আর রেজিস্ট্যান্স ফিক্স নয়, চেঞ্জ বের করছি আমরা, চেঞ্জ ইন ভোল্টেজ, চেঞ্জ ইন কারেন্ট, তাদের রেশিও, এইসব বের করছি। নেক্সট আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ। আউটপুট, এটা খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য, এবছর আসবে, এটা ইম্পর্টেন্ট মানে আসবে। তো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আঁকতে গেলে আউটপুট প্যারামিটার যারা, তাদেরকে ডিফাইন করতে হবে। তো প্রথমে এটা কালেক্টর কারেন্ট, এটা আউটপুট লোড রেজিস্ট্যান্স, তো লোডের মধ্যে দিয়ে কারেন্ট, তো আইসি আমি প্লট করছি এদিকে। আর আউটপুট ভোল্টেজ যেটা ভিসিই, এটা প্লট করছি, ভিসিই ইন ভোল্ট। আর আইসি কোন একক হবে, মাইক্রো না মিলি? মিলি একক হবে। বেসটা হচ্ছে মাইক্রোতে, আর আইসি আর আই এরা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, সো ইট ইজ ইন মিলি অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে ইন ভোল্ট, এরকম। ঠিক আছে, আর ভিসিই, এই ভিসির ভ্যালুটা একটু দেখে নিই আমরা, ভিসিই কতটা। ভিসিই মানে কি বলেছি আমি, এটা ভিসিসি, এটা আরসি, তাহলে এই টার্মিনাল ভোল্টেজ কত, দুই টার্মিনাল ভোল্টেজ কত, ভিসিই ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসি আরসি। অসুবিধা আছে করার? এটা ভিসিসি,
এটা ড্রপ, আমি এখানে আছি মানে জিরোতে আছি, জিরোর পর এখানে জিরো, দেন ভিসিসি প্লাস কিছু ভোল্টেজ বাড়লো আমার ভিসিসি, দেন এখানে ড্রপ কারণ কারেন্ট এইদিকে ফ্লো হচ্ছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, ড্রপ হচ্ছে, কত ড্রপ হচ্ছে আইআর, তো আইসি ইন্টু আরসি, সো ইট ইস দ্য ভিসি। ঠিক আছে, কে বলতে পারবে ভিসি এর ম্যাক্সিমাম ভ্যালু কত? ভিসিই এর ম্যাক্সিমাম ভ্যালু কত? ভিসিসি। কিছুই যদি ড্রপ না হয়, মানে যদি কালেক্টর কারেন্ট না থাকে, যদি কালেক্টর কারেন্টের মান 0 হয়, তাহলে এই দুই টার্মিনালের ভোল্টেজ কত পাবো আমি? 9 ভোল্টই পাবো, যদি 9 ভোল্ট ইউজ করি ইন্টারনাল রেজিস্ট্যান্স বাদ দিয়ে। তো এরকম কিছু একটা সাপোজ, এটা সেই ম্যাক্সিমাম ভ্যালু ভিসিসি। আর একদম সব থেকে কম ভ্যালু কি পেতে পারি ভিসির? যখন এইটা সমান এইটা, তার মানে সবটাই ড্রপ হয়ে গেছে, মানে হিউজ কারেন্ট ফ্লো হচ্ছে, হিউজ কারেন্ট ফ্লো হচ্ছে। তো একদম যা ছিল 9 ভোল্ট, এখানে 9 ভোল্ট অলমোস্ট ড্রপ হয়ে গেছে, ইভেন তার থেকে বেটার বেশিও হয়ে যেতে পারে, মাইনাস টাইনাসও চলে আসতে পারে। তো সাপোজ 0 ভোল্ট, ঠিক আছে, সাপোজ এখানে 0 ভোল্ট, তো এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। ঠিক আছে, আর আইসির ভ্যালু হতে পারে, আমি যেমন ভিসিসি যেমন অ্যাডজাস্ট করবো, ইন বিটুইন 0 আর ভিসিসি যেমন আমি চেঞ্জ করবো, ঠিক সেরকমভাবে আইসি অ্যাডজাস্টার হবে। আইসি ইকুয়াল টু বিটা আইবি, তো যেমন আইবি হবে তাকে 200-300 দিয়ে গুণ করতে হবে, বা 50-100 দিয়ে গুণ করতে হবে, তারপর আমি আইসিটা পাবো মিলি অ্যাম্পিয়ার। তার ভ্যালু 0 থেকে যখন ভিসিই যখন 0, ভিসিই যখন 0, তখন আইসি কত? ভিসিসি বাই আরসি। তাহলে সাপোজ সেটা কত? এই যখন 0 তখন এরকম কিছু একটা হাই কারেন্ট, এটা এরকম ভিসিসি বাই আরসি। ঠিক আছে, এই যখন 0, তখন কালেক্টর কারেন্ট আমার বেশি না কম? বেশি কারেন্ট বলি তো বেশি ড্রপ 0 করে দিয়েছে, তাহলে এটা এত। আর এ যখন ভিসিসি, তখন কালেক্টর কারেন্ট কত? তখন 0, তাহলে এ 0 থেকে ভিসিসি বাই আরসি পর্যন্ত ভ্যারি করছে, 0 থেকে আরও ভ্যারি করছে এত। ঠিক আছে, আর এদের ভ্যারিয়েশন আবার এই আইসির সাথে ভিসি যেটা লেখছি, তো সেটা আবার স্ট্রেট লাইন, সেটা পরে আসছি, আমি আগে ক্যারেক্টারিস্টিক কার্ভটা দেখাই। তো সাপোজ আমি এরকম জায়গায় আছি, এরকম জায়গায়, ঠিক আছে, এই বিন্দুটা কি প্রকাশ করছে আমাকে? এই বিন্দুটা আমাকে বলছে যে এই বিন্দুর একটা কারেসপন্ডিং ভিসিই আছে। ঠিক আছে, এইরকম কিছু একটা আঁকার দরকার নেই, আমি মানেটা বলি। সাপোজ এটা যদি 0 হয়, এটা যদি 9 ভোল্ট হয়, তাহলে এটা কত? সাপোজ 4.5 to 5 এরকম কিছু একটা, এত ভোল্ট, মানে ইট ইজ সাফিসিয়েন্টলি রিভার্স বায়াসড। ঠিক আছে, এখানে ভোল্টেজ এটা 0 ভোল্টেজ, তাহলে আমি বলছি এই ডিফারেন্সটা 4.5 ভোল্ট বা 5 ভোল্ট, তার মানে এখানে 5 ভোল্ট আর এখানে সাপোজ 0.7 ভোল্ট, তাহলে এখানে রিভার্স বায়াস রয়েছে, সাফিসিয়েন্টলি রিভার্স বায়াস, তাহলে যে ইলেকট্রনগুলো এখানে এসেছে তারা ওইদিকে পালাবে। ঠিক আছে, তো আমি আবার কি করছি, সাপোজ এখানে ইনপুট আমি আর কিছু একটা ভোল্টেজ এখানে ফিক্স করে রেখে দিয়েছি, তার জন্য সাম মাইক্রো অ্যাম্পিয়ার, সাপোজ 10 মাইক্রো অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে, ইনপুট কারেন্ট 10 মাইক্রো অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো সাম আইবি ইকুয়াল টু 10 মাইক্রো অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে, তার জন্য কালেক্টর কারেন্ট কত পাবো? 10 মাইক্রো অ্যাম্পিয়ার যদি হয়, তাহলে কালেক্টর কারেন্ট কত পাবো? বিটা ইন্টু 10, তাহলে এর সাথে 10 গুণ করে দিলে যা পাবো সেই পরিমাণ কালেক্টর কারেন্ট হচ্ছে এইটা। ঠিক আছে, এর কারেসপন্ডিং ভ্যালু হচ্ছে এরকম, বুঝাটা এরকম। যদি আমি তাহলে এইটাকে ফিক্স করে রেখে দিয়েছি, ইনপুটটাকে ফিক্স করে রেখে দিয়েছি, ইনপুটটাকে আর বাড়াবো না, এবার আমি আউটপুটটাকে এই নবটাকে আস্তে আস্তে ঘোরাচ্ছি, আউটপুটটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি, মানে এই ভোল্টেজটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি, এটা 4 ভোল্ট, দেন 4.5 ভোল্ট, দেন সামথিং ভোল্ট, আর বেশি হলো কি হবে? কালেক্টর কারেন্ট আর বাড়বে না, কালেক্টর কারেন্ট যা ছিল ইট ইজ স্যাচুরেটেড, অলমোস্ট স্যাচুরেটেড। কেন? কারণ যত এ যা ইলেকট্রন দিচ্ছে, যে পরিমাণ ইলেকট্রন দিচ্ছে, সবকটা ইলেকট্রনকে টেনে ফেলেছে। ঠিক আছে, সাম মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট এখানে ফ্লো করছে, রিকম্বিনেশন হয়েছে, কিছু মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, বাকি যা ইলেকট্রন ছিল যারা ব্যারিয়ার ক্রস করার জন্য উপযুক্ত, রিভার্স বায়াস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন ওই কারেন্টটা যেন বাড়ে, মাইনরিটি ইনজেকশনের জন্য প্রচুর ইলেকট্রন যেন সে টেনে নিতে পারে। তো সব ইলেকট্রন যদি সে টেনে নেয়, তাহলে আইসির মান হয়ে গেল ফিক্সড, আইসির মান আর বাড়বে না। তুমি যদি আউটপুট ভোল্টেজ বাড়াও, তাহলে ইলেকট্রনের সংখ্যা তো বাড়ছে না, ইনপুটকে তুমি ফিক্স করে রেখে দিয়েছো। হ্যাঁ, ইনপুট থেকে যদি আবার নতুন মাইনরিটি ইনজেকশন করি আমি, আরও যদি এর ভোল্টেজ বাড়ায়, তাহলে আরও কিছু ইলেকট্রন ইনজেকশন হবে, তখন সঙ্গে সঙ্গে ও আরও কিছু ড্র করতে পারবে। কিন্তু আমি যদি একে ফেয়ারলি রিভার্স বায়াস করে রেখে দিই, 4 ভোল্ট, 4.5 ভোল্ট, 5 ভোল্ট, 6 ভোল্ট, 9 ভোল্ট পর্যন্ত, তাহলে আমি যতই ভোল্টেজ বাড়াই না কেন, দিস ইজ বেসিক্যালি রিভার্স স্যাচুরেশন কারেন্ট, উল্টো দিকে এই কারেন্টের মান এইটা। এটা তো মাইনরিটি, এরা তো
এই জাংশনটা কথা মাথায় রাখতে, এটা পিএন জাংশন, এটা পিএন জাংশন, তো যেটা রিভার্স বায়াস ইউজ করা হয়েছে, তাহলে এদের যেটা কারেন্ট সেটা তো রিভার্স স্যাচুরেশন কারেন্টই অ্যাকচুয়ালি, তো তার মান তো ভোল্টেজের উপর নির্ভর করে না। তো যে এখানে যেমন কনস্ট্যান্টই পাই, এখানেও ঠিক সেরকমই পাবো, কনস্ট্যান্টই পাবো আমরা। তো যদি আমি আউটপুট ভোল্টেজ যেমন বাড়াই 3 ভোল্ট 4 ভোল্ট 5 ভোল্ট, তো কারেন্ট ইজ ফেয়ারলি কনস্ট্যান্ট। হ্যাঁ, এক্স্যাক্টলি কনস্ট্যান্ট না, হয় না, সামান্য একটু স্লোপ দেখা যায়, অল্প একটু, জাস্ট এরকম। কিন্তু যদি এর ভোল্টেজ মান কমায় আস্তে আস্তে, দুভাবে কমতে পারে কীভাবে পরে বলছি। সাপোজ আমি নিজেই কমাচ্ছি এখানে ভোল্টেজ, এখানে 9 ভোল্ট ছিল, এটাকে কোনোভাবে অ্যাডজাস্ট করে আস্তে আস্তে কমাচ্ছি, তাহলে কারেন্টের মানও কমতে থাকবে। ইলেকট্রন আছে কিন্তু ইলেকট্রনকে ও টানতে পারছে না, কারণ ওর এখানে ভোল্টেজ 4 ভোল্ট দরকার ছিল, আমার 4 ভোল্ট নেই, রাতে 3 ভোল্ট, তো ঠিক আছে 3 ভোল্টও সে টানতে পারে। এইভাবে কমতে কমতে আমি সাপোজ এটা 0.7 ভোল্টের নিচে চলে এসেছি, তাহলে 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট, এটা রিভার্স বায়াস হলো না। তাহলে যদি এর মান আস্তে আস্তে কমতে থাকে তাহলে কারেন্টের মান আস্তে আস্তে কমতে থাকবে, কমতে ও এরকম 0। ঠিক আছে, এটা কি বোঝাচ্ছে, একদম এই বিন্দুটা কি বোঝাচ্ছে, এই বিন্দু বোঝাচ্ছে যে ভিসিইর মান খুব কম, 0.2 ভোল্ট, এর তখন 0.7 ভোল্ট। ঠিক আছে, তখন তো আর এর রিভার্স বায়াস হলো না, তাহলে তখন কালেক্টর কারেন্টের মান কমে যাবে, কালেক্টর কারেন্ট যে ভ্যালুটা ছিল তার থেকে মান কমে যাবে। ঠিক আছে, এবার যদি বেস কারেন্টের মান বাড়াই, সাপোজ বেস কারেন্ট 10 মাইক্রো অ্যাম্পিয়ার ছিল, এবার 20 মাইক্রো অ্যাম্পিয়ার হয়ে গেল, তাহলে এবার সাপোজ 20 মাইক্রো অ্যাম্পিয়ার, তাহলে আবার সেম লেখচিত্র পাবো, কিন্তু এবার একটু উপরে, এবার একটু এরকম টাইপের কিছু একটা, এরকম লেখচিত্র পাবো। আগে যা ব্যাখ্যা ছিল তাই ছিল, মানে এবার ইলেকট্রন মাইনরিটি ইনজেকশন একটু বেশি হচ্ছে। সাপোজ আগে 100টা ইলেকট্রন যাচ্ছিল, 95টা পালিয়েছিল 5টা এইদিকে, এবার 200টা, তাই 200টার মধ্যে সেই প্রপোর্শনাল হারে আইসি ইকুয়াল টু বিটা আইবি, সেই প্রপোর্শনাল হারে আউটপুট কারেন্ট আমি কালেক্টর কারেন্ট পেয়েছি। এবং আবার একই কথা, যে যদি আউটপুট এই ভোল্টেজের মান ভিসির মান যদি সাফিসিয়েন্টলি রিভার্স বায়াস হয়, তার মান যদি আস্তে আস্তে বাড়িয়ে যায়, তাহলে আমি যদি ইনপুট ফিক্স করে রেখে দিই, ইনপুট কারেন্ট যদি 20 মাইক্রো অ্যাম্পিয়ারে ফিক্স করে রেখে দিই অ্যাডজাস্ট করে, তাহলে ও কি করবে, ও এক্সট্রা ইলেকট্রন কোথা থেকে পাবে, ইলেকট্রন একে বাড়াবো তবে না কারেন্ট ইনজেকশন হবে বেশি বেশি। যেটুকু কারেন্ট ওর দরকার ছিল, ওর যেটুকু রিভার্স বায়াস দরকার ছিল সেই ইলেকট্রনকে টানার জন্য, ও সেটুকু রিভার্স বায়াসড। তার থেকে বেশি রিভার্স বায়াস করলে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বাড়তে পারে, তাতে আমার কারেন্ট চেঞ্জ কিছু হবে না। ঠিক আছে, তো কারেন্ট ইজ ফেয়ারলি কনস্ট্যান্ট, কারেন্ট কনস্ট্যান্ট। কিন্তু যদি সেই মানটা কমতে থাকে আস্তে আস্তে কমতে থাকে, তাহলে ইট ইজ ড্রপ টু 0। ঠিক আছে, আস্তে আস্তে কোন, যেমন এখানে ড্রপ টু 0, ঠিক সেরকম এটাই ঘুরিয়ে দেওয়া হয়েছে না গ্রাফটা, এটা আস্তে আস্তে 0। সিমিলারলি যদি আরও আমি ইনপুট কারেন্টের মান যদি আরও বাড়াই, তাহলে এরকম কিছু একটা, যদি এটা আরও বাড়ায় তাহলে এরকম কিছু একটা, তো বিভিন্ন আইবির মান যদি বাড়াই, এটা IB1, এটা IB2, এটা IB3, এটা IB4, তো IB4 is greater than IB3 is greater than IB2 greater than IB1, এরকম কিছু একটা। আমি ভ্যালুগুলো দিয়েছি, ভ্যালুগুলো পরীক্ষায় না লিখলেও চলে। ঠিক আছে, এই বিন্দুটা কি প্রকাশ করছে, এই বিন্দুটা প্রকাশ করছে কারেসপন্ডিং ভিসিই, মানে সাফিসিয়েন্টলি রিভার্স বায়াস। আইবি কত, 20 মাইক্রো অ্যাম্পিয়ার, কারেসপন্ডিং আইসি কত। তাহলে এই যে গ্রাফের মধ্যে এক একটা বিন্দু 3টে ভ্যালুকে ইমপ্লাই করে, আইবি, আইসি আর ভিসিই। ঠিক আছে, তো এই গ্রাফের মধ্যে 3টে রিজিয়ান রয়েছে, এই গ্রাফের মধ্যে 3খানা রিজিয়ান রয়েছে। তো 3খানা রিজিয়ানকে আমরা একটু দেখাবো যে কোনটা কি রিজিয়ান। ঠিক আছে, একদম এই নিচের রিজিয়ান যেটা, একটু পরিষ্কার করি গ্রাফটা। এদিকে ছিল আইবি, এদিকে, আর এদিকে হচ্ছে 0 ভিসিই, এরকম যা দেওয়া আছে। ঠিক আছে, হ্যাঁ, জাস্ট এরকম, খুব বেশি হয়ে গেলে এটা ব্রেকডাউন রিজনে চলে আসে, একটু বেড়ে যায় উপর দিকে। ঠিক আছে, একটু বেড়ে যায়, তো সেটা ডিফারেন্ট রিজন, আমরা বলবো কনস্ট্যান্ট ভিসিসি পর্যন্ত। ঠিক আছে, এই যে রিজনটা একদম নিচের রিজন, এইখান থেকে এইটুকু, এই যে এটা হচ্ছে কাট অফ রিজন। ট্রানজিস্টারের যে বিভিন্ন রিজন ছিল কাট অফ, স্যাচুরেশন, অ্যাক্টিভ, তার মধ্যে এই নিচের রিজনটা কাট অফ রিজন। কেন কাট অফ রিজন, বিকজ বেস কারেন্ট ইজ লো অ্যান্ড কালেক্টর কারেন্ট ইজ অলসো লো। বেস কারেন্ট যদি খুব লো ভ্যালু দিই আমি, বেস কারেন্ট মানে আমার ইনপুট সেকশন, তো ইনপুট সেকশনে যদি কারেন্টের মান খুব কম হয়,
আর আমি আউটপুট ভোল্টেজ যদি আস্তে আস্তে বাড়িয়ে যাই তো ইলেকট্রন পাবো কোথায়? ইনপুটকে যদি কাট অফ করে রেখে দিই, ছিন্ন বর্তনী করে রেখে দিই, কি আমি আউটপুট ভোল্টেজ আস্তে আস্তে বাড়াচ্ছি, ভিসির মান আস্তে আস্তে বাড়ছে, ইনপুট থেকে যদি ইলেকট্রন না বেরোয় তাহলে আমার কারেন্ট পাওয়ার কথা নয়, আউটপুটে কারেন্ট পাওয়ার কথা নয়। সো আইসি অলমোস্ট ইকুয়াল টু জিরো, কাছাকাছি 0 মিলি অ্যাম্পিয়ারের কাছাকাছি রয়েছে, ঠিক আছে? এটা কাট অফ রিজন বলা হয়। আর কাট অফ রিজন বলতে আমরা বুঝি যে বায়াসিংয়ের কথা যদি বলি তাহলে অ্যাকচুয়ালি ইনপুটটাকেই রিভার্স বায়াস হয়ে গেছে, জানো কি, ইনপুটটাই যেন জিরো বায়াস বা রিভার্স বায়াস এরকম কিছু ব্যাপার, তাই না? আমাকে তো ফরওয়ার্ড বায়াস করতে হবে, কি ফরওয়ার্ড বায়াস করলে অ্যাক্টিভ বলি আমরা। এই যে রিজনটা এইখান থেকে এতটা, এই যে 3টে রিজন পরীক্ষা আঁকতে হয়, তো পেন্সিল দিয়ে আঁকবো পরে আমরা। এই যে রিজনটা, এই রিজনটাকে বলা হয় অ্যাক্টিভ রিজন। এই যে যতটা এঁকেছি আমি, অ্যাক্টিভ রিজন। হোয়াই অ্যাক্টিভ? বিকজ এই রিজনের 3টে, যদি কোনো একটা বিন্দু নিই আমরা, তাহলে এই যে ভোল্টেজটা একটা সাফিসিয়েন্টলি রিভার্স বায়াসের ভ্যালু দিচ্ছে আমাকে, ঠিক আছে? বেস কারেন্টের মান নট জিরো, একটা সিগনিফিকেন্ট ভ্যালু রয়েছে, সাপোজ সেটা 40 মাইক্রো অ্যাম্পিয়ার বা 50 মাইক্রো অ্যাম্পিয়ার, কিছু একটা ভ্যালু রয়েছে, একবারে জিরো নয়। এবং করেসপন্ডিংলি কালেক্টর কারেন্টের মানও জিরো নয়, তারও ভ্যালু কিছু একটা রয়েছে। তো এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো সব একটা ঠিকঠাক ট্রানজিস্টার অ্যাক্টিভ রিজনে রয়েছে। এবং মোরওভার যদি বেস কারেন্টের মান এইটা থেকে এইটাতে চলে যায়, বেস কারেন্টের মান এটা ছিল, এখন বেস কারেন্টের মান এটা চলে যায়, তাহলে কালেক্টর কারেন্টের মানও চেঞ্জ হয়েছে, তাহলে ট্রানজিস্টার অ্যাক্টিভ, ঠিক আছে? এই গোটা রিজনটাই অ্যাক্টিভ রিজন। ভিসির মান ফিক্সড এই দুটো বিন্দুতে, ঠিক আছে? দুটো বিন্দুতে, যদিও এই বিন্দুটা আর এই বিন্দুটা হয়, মাথার উপরে বিন্দুটা হয় না, কেন হয় না পরে বলছি। যাই হোক, এই দুটো বিন্দু রয়েছে, এই দুটো বিন্দুতে যদি বেস সিইর মান অলমোস্ট ফিক্স করে দিই আমি, এখানে এর ভ্যালু সাপোজ অলমোস্ট ফিক্সড 4 ভোল্ট, আমি যদি একে বাড়াই তাহলে কালেক্টর কারেন্টও মানও বাড়বে। এই কন্ডিশন অনুসারে আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি, কি পারবে না? ইনপুট যদি বাড়াই তাহলে আইবি বাড়ছে, আইবি বাড়লে আইসি বাড়বে। ট্রানজিস্টার অ্যাক্টিভ রিজন রয়েছে, রিজনটা তাই বলছে আমাকে রিজনটা বলছে যে ভিসির মান একটা যদি ফিক্সড হয়, কাছাকাছি বলছে একটু কমে যায় ভ্যালুটা, কাছাকাছি আইবি মান যদি বাড়াই আইসির মানও বাড়বে। অ্যাক্টিভ বলতে তাই তো বুঝি আমরা, ঠিক আছে? এবং তাই নয়, এটা অ্যাম্প্লিফিকেশনে প্রকাশ করে আমাকে, যদিও অ্যাম্প্লিফিকেশন এসির জন্যই হয়, তবু ডিসির ক্ষেত্রে আমরা অ্যাম্প্লিফিকেশন বুঝতে পারি যে এটা সাম মাইক্রো অ্যাম্পিয়ার ভ্যারিয়েশন, এটা সাম মিলি অ্যাম্পিয়ার ভ্যারিয়েশন পাবো আমরা এখানে। সামান্য যদি চেঞ্জ করি মাইক্রো অ্যাম্পিয়ারে, এর সাম মিলি অ্যাম্পিয়ার চেঞ্জ হবে, ঠিক আছে? সো দিস রিজন ইজ অ্যাক্টিভ। এখানে ইনপুট হচ্ছে ফরওয়ার্ড বায়াস, আউটপুট হচ্ছে রিভার্স বায়াস। ইনপুট ফরওয়ার্ড বায়াস কীভাবে বুঝলাম এই রিজন থেকে? কারণ আইবির মান হাই, বা হাই না হলেও আইবির মান আছে, কিছু একটা সিগনিফিকেন্ট ভ্যালু রয়েছে, জিরো নয়, ঠিক আছে? তাহলে একে যদি একটা কিছু ভ্যালু পেতে হয় ফরওয়ার্ড বায়াস করতে হবে, আর এ যদি সেগুলোকে টানার উপযুক্ত হয় তাহলে একে রিভার্স বায়াস করতে হবে, কারণ এটা পিএন জাংশন ডায়োড, একে রিভার্স বায়াস করতে হবে। তাহলে ইনপুট ফরওয়ার্ড বায়াস, আউটপুট রিভার্স বায়াস, সো ট্রানজিস্টার ইজ এন অ্যাক্টিভ রিজন। এই যে রিজনটা বোঝা একটু ডিফিকাল্ট। এই যে রিজনটা, এইটাকে বলে স্যাচুরেশন রিজন। এই যে এইটুকু পার্ট, এইটুকু পার্ট আমাকে কি বলছে দেখতে পাচ্ছি, এইটুকু পার্টে এইরকম সরলরেখা এরকম গ্রাফ নেই এখানে, এখানে পার্ট নেই। এখানে এই রিজনটা কি প্রকাশ করছে? ভিসিইর মান যদি খুব কমে যায়, এই রিজন মানে ভিসির মান কত? লো ভ্যালু। এখানে ভিসির মান একটা ভ্যালু রয়েছে, সিগনিফিকেন্ট ভ্যালু, এখানে ভিসির মান খুব কম। তাহলে ভিসিইর মান যদি খুব কম হয় সেটা দুভাবে হতে পারে। ভিসির মান খুব কম মানে সেটা দুভাবে হতে পারে। কিভাবে হতে পারে কে বলতে পারবে? এখানে ভিসির মান দুভাবে আমি কমাতে পারি, দুভাবে কমে যেতে পারে। আমি যদি ভিসিসিকে কমাই কোনোভাবে, 1 নাম্বার মানে আমার যে ব্যাটারি প্রয়োগ করার কথা ছিল আমি সেই ব্যাটারি প্রয়োগ করিনি, বা তার থেকে কম ব্যাটারি নব ঘুরিয়ে রেখে দিয়েছি, তাহলে এখানে অলরেডি একটা কম ভোল্টেজ পেতে পারি আমি, এটা 1 নাম্বার। আর হচ্ছে আরসি না, আরসি ফিক্সড, ঠিক আছে? রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট রয়েছে এখানে, আরসি মান ফিক্সড। ভিসিসি মানে এটা ভ্যারিয়েবল হয় সাধারণত, এটাকে আমি চেঞ্জ করতে পারি নব দিয়ে। তো যদি আমি এখানে কম ভোল্টেজ দিয়ে রাখি, আর ইনপুট আমি আস্তে আস্তে বাড়িয়েই যাচ্ছি কোনোভাবে, আইবির মান আমি কোনোভাবে বাড়িয়ে যাচ্ছি, আইবি মান এখানে বেশি, কিন্তু এখানে কোনো কারেসপন্ডিং আইসি নেই। কি করে আইসি হবে? সেই ইলেকট্রনকে টানার জন্য সাফিসিয়েন্টলি রিভার্স বায়াস হতে হবে, সাফিসিয়েন্টলি রিভার্স বায়াস নেই। মাথায় ঢুকলো কি ঢুকলো না? ইনপুট কারেন্টের মান যদি আমি ইনপুটটাকে যথেষ্ট পরিমাণে বাড়িয়ে রেখেছি,
মানে হিউজ কারেন্ট ফ্লো হচ্ছে সাপোজ, কিন্তু আউটপুট নবটাকে আমি ঘুরিয়ে রেখে দিয়েছি, তাহলে এখানে অলরেডি লো ভোল্টেজ রয়েছে, হ্যাঁ বন্ধই ধরে না একদম, তাহলে আমি কালেক্টর কারেন্ট পাবো না, এরকম গ্রাফের একটা পার্ট পাবো না, এখানে কোনো সেরকম এরকম কোনো লাইন নেই, আছে কোনো গ্রাফের পার্ট আছে এই বিন্দুটা কোনো কারেন্ট আছে নাকি, কোনো কারেন্ট নেই, এটা 1 নম্বর। 2 নম্বর হতে পারে, তার মানে কি এটা আমার ভুলের জন্য হতে পারে। 2 নম্বর, বেস কারেন্টের মান যদি খুব বেশি হয় আর এ যদি সাফিসিয়েন্টলি রিভার্স বায়াস থেকেও থাকে কোনোভাবে, তাহলে একটা মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে এখানে, সাপোজ এত কারেন্ট ফ্লো হচ্ছে, কালেক্টর কারেন্টের মান সাপোজ খুব হাই, ঠিক আছে, কালেক্টর কারেন্ট মানও সাপোজ যথেষ্ট হাই, ড্রপও খুব হাই, কালেক্টর কারেন্ট মান যতটুকু হওয়া দরকার ছিল যাতে করে এই বিয়োগ ফল করলে একটা ভ্যালু তুমি যেন পাও, ভিসিসি 9 ভোল্ট, এটা যদি 4 ভোল্ট হয় তাহলে তুমি 5 ভোল্ট মতো পাচ্ছ, এটাও যদি 8 ভোল্ট হয়ে যায়, যদি কালেক্টর কারেন্ট যে পরিমাণে কালেক্টর কারেন্ট ফ্লো হচ্ছে তো হচ্ছে, সে ট্রানজিস্টার অ্যাক্টিভে রয়েছে, সে কারেন্ট একটা কিছু ফ্লো হচ্ছে, কিন্তু এমন অ্যাডজাস্টেড হয়ে গেছে অটোমেটিক্যালি যে ট্রানজিস্টারের এই 9 ভোল্ট এটা 8 ভোল্ট হয়ে গেছে, 1 ভোল্ট তুমি এখানে পেয়ে যেতে পারছো। এবার যদি তুমি বেস কারেন্ট আরও বাড়াও, তাহলে ও ড্রয়িং ক্যাপাবিলিটি স্যাচুরেটেড হয়ে গেছে, ও আর অতিরিক্ত ইলেকট্রন টানতে পারবে না। আইসি মান এই রিলেশন আর হোল্ড করবে না, আইসি ইজ লেস দ্যান বিটা আইবি, এরকম হবে। মানে কি বললাম, ইনপুট কারেন্টের মান বাড়াচ্ছি, আউটপুট কারেন্ট বাড়ছে, এটা অ্যাক্টিভ রিজন। এটা বাড়াতে বাড়াতে ইনপুট কারেন্টের মান অনেকটা যদি বেড়ে যায়, আউটপুট কারেন্টের মান যদি অনেকটা বেড়ে যায়, তাহলে এমন সিচুয়েশন আসতে পারে যে হঠাৎ করে এই জায়গায় ভোল্টেজ ড্রপ করে যেতে পারে। এই জায়গায় রিজন যদি ড্রপ করে যায়, এবার যদি ফার্দার আমি এই ইনপুট কারেন্টের মান আরো বাড়াই, তাহলে ও আর টানতে পারবে না, ও যেটুকু টানছিল সেটুকুর জন্য ও স্যাচুরেটেড, দ্যাটস ওয়াই দ্য রিজন ইজ স্যাচুরেটেড। ড্রয়িং ক্যাপাবিলিটি অফ ইলেকট্রনস ফ্রম বেস টু কালেক্টর ইজ স্যাচুরেটেড। ঠিক আছে, গ্রাফের পার্টটা দেখলে, গ্রাফটা সম্পূর্ণ আগলে আরো ভালো বুঝতে পারবো আমরা। হ্যাঁ, কালেক্টর কারেন্টের মান বেড়ে গেছে, কালেক্টর আইসির মান যদি বাড়াই, এ তো কিছু দূর পর্যন্ত রিলেশন হোল্ড করবে, তো একে বাড়াচ্ছি, বিটা কনস্ট্যান্ট, তো আইসি মান বাড়ছে, কিছু দূর পর্যন্ত এর ভ্যালুটা বাড়বে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, দিস রিলেশন হোল্ডস ফর দ্য অ্যাক্টিভ রিজন, বেস রিজন স্যাচুরেশন রিজনে আর হোল্ড করবে না, কমে যাবে ভ্যালুটা। তো কিছু দূর পর্যন্ত এই ভ্যালুর ইকুয়েশন চলবে, আইসি মান বাড়বে, আইসি মান বাড়লে কারেসপন্ডিংলি ড্রপও বাড়ছে, কারণ এ তো ফিক্সড, ড্রপও বাড়ছে, ড্রপ বাড়তে বাড়তে এখানে ভোল্টেজ কমে যেতে পারে। এবার তুমি যদি তারপরে আবার ইনপুট বাড়াও, তাহলে তুমি আর এক্সপেক্ট করো না যে ও আর অতিরিক্ত ইলেকট্রন টানবে, ও যেটুকু আসছে তাতেই স্যাচুরেটেড। কালেক্টর কারেন্ট আছে, সেই সময় আমি বলছি না কালেক্টর কারেন্ট জিরো, কালেক্টর কারেন্ট আছে বলেই এখানে ড্রপটা জিরো হয়ে গেছে, আমার সামথিং 1 ভোল্ট বা 0.2 ভোল্ট এরকম কিছু হয়ে গেছে, আছে কালেক্টর কারেন্ট চলছে, কিন্তু সেই ভ্যালুতেই সে স্যাচুরেটেড। তুমি যদি সেই সময় ইনপুট কারেন্ট আর বাড়াও, তাহলে কালেক্টর, এখানে যেমন আইবি বাড়াচ্ছিলাম তো আইসি বাড়ছিল, এখানে তুমি সেটা এক্সপেক্ট করো না যে আবার তুমি আইবি বাড়াবে, ভেবো না যে আবার আইসি আবার বিটা আইবি পরিমাণে বাড়বে, তা বাড়বে না, ওই না আর পাবে না তুমি, স্যাচুরেটেড, ওই ভ্যালুতেও স্যাচুরেটেড, ফিক্সড। বোঝা গেল? তো অনেকের মিসকনসেপশন থাকে যে কারেন্টের ভ্যালু এখন ফেয়ারলি কনস্ট্যান্ট, তাহলে এইটা স্যাচুরেশন রিজন, তা নয়। এখানে ভিসিইর সাফিসিয়েন্টলি রিভার্স ভ্যালু রয়েছে, সুতরাং এটা অ্যাক্টিভ রিজন। ভিসিইর মান যদি খুব কমে যায়, তখন স্যাচুরেশন রিজন, তখন ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। তোমাকে এটা 0.7 ভোল্ট, এটা 3 ভোল্ট বা 4 ভোল্ট দিতে হবে, এটাও 0.2 ভোল্ট, এটা 0.7 ভোল্ট, এটা 0.2 ভোল্ট, তাহলে রিভার্স বায়াস হলো? রিভার্স হলো না। সুতরাং ভিসির মান যদি খুব কমে যায়, তখন আমরা বলবো ট্রানজিস্টর স্যাচুরেশন রিজিয়নে আছে। ঠিক আছে, এবং এখানে এই গ্রাফটা যদি টানি তাহলে এটা আরও ক্লিয়ার হবে। ঠিক আছে, তো তাহলে আমরা কি লিখবো, পরীক্ষায় কি প্রশ্ন আসবে এখান থেকে? প্রথম বলবে ট্রানজিস্টরের আইভি লেখচিত্র অঙ্কন করো, ইনপুট ও আউটপুট। ইনপুটের ক্ষেত্রে আমরা আঁকলাম একটু আগে, আউটপুটের ক্ষেত্রে এই গ্রাফটা আঁকতে হবে, দিয়ে বলবে 3টি অঞ্চল চিহ্নিত করো, এটা কাট অফ অঞ্চল, এটা স্যাচুরেশন অঞ্চল, এটা অ্যাক্টিভ অঞ্চল, 3টে অঞ্চল আমাকে দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, এবার ছোট্ট করে হেডিং দেবো লোড লাইন, তারপরে এই গ্রাফটাতে আবার ফেরত আসছি আমি, লিখবো লোড লাইন ও কিউ পয়েন্ট। লোড লাইন অ্যান্ড কিউ পয়েন্ট। কিউ পয়েন্টে কোয়েশ্চেন পয়েন্ট বলা হয় বা ডিসি অপারেটিং পয়েন্টও বলা হয়। ঠিক আছে, এর অনেকগুলো নাম আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন পয়েন্ট অথবা ডিসি অপারেটিং পয়েন্ট। মানে কি পরে বলছি, লোড লাইন মানে কি সেটাও পরে বলছি। ঠিক আছে,
তো যে ট্রানজিস্টারের ছবি এঁকেছিলাম আমরা সেটা আবার আঁকছি, এরকম কিছু একটা। এটা এনপিএন ট্রানজিস্টার, সিই মোড, সাম রেজিস্ট্যান্স, বায়াসিং ফরওয়ার্ড বায়াসড, গ্রাউন্ডেড, কালেক্টর কারেন্ট, কালেক্টর ভোল্টেজ, এটা ভিবিবি, এটা ভিসিসি, এটা আরসি, আইসি, আইবি, আর দুটো ঢুকছে তাহলে আইবি বেরোবে, আইই বেরোবে। দ্যাটস অল। এটা টোটালি বায়াসিং সার্কিট। পরীক্ষায় অনেকবার এসেছে বায়াসিং সার্কিট আঁকতে দেয়। যদি কালেক্টর সার্কিটটাই, এই আউটপুট সার্কিটটা যেটা, এটা ইনপুট সেকশন, এটা আউটপুট সেকশন, আউটপুট সার্কিটে যদি কেভিএল ইউজ করি আমরা, তাহলে কি দেখতে পাবো আমরা? কেভিএল যদি আউটপুট সার্কিটে ইউজ করি, এই পুরো সার্কিটটা কি হবে? এটা 0, তাহলে মাইনাস থেকে প্লাস, তাহলে প্লাস ভিসিসি, দেন ড্রপ মাইনাস আরসি আরসি সমান ভিসিই, ঠিক আছে? তাহলে ভিসিই সমান ভিসিসি মাইনাস আইসি আরসি। একটু আগেই লিখেছি আমরা এরকম। অর আইসি আরসিকে যদি কাছাকাছি বাঁ দিকে নিয়ে আসি, আইসি আরসিকে, তাহলে এটা প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে। এটা মাইনাস, এটা প্লাস, তাই তো? কোনটা ঠিক করলাম, ভুল করলাম? ঠিক আছে, একটা লাইন জাম্প করেছি জাস্ট, ঠিক আছে? অর আইসি ইকুয়াল টু, এবার আরসি দিয়ে ভাগ করছি আমি, তাহলে মাইনাস 1/RC ভিসিই প্লাস ভিসিসি বাই আরসি। এই যে আউটপুট সার্কিটে কেভিএল ইউজ করেছি, এখানে 0, সেই প্রান্তে ভিসিসি, ওই প্রান্তে আইসিআরসি ড্রপ, তাহলে পাচ্ছি এই টার্মিনাল ভোল্টেজ, এটা দিস ইজ অলসো ইউর আউটপুট ভোল্টেজ, এইটা আর এইটা, এই দু প্রান্তে ভোল্টেজটা হচ্ছে ভিসিই, এটাও ভিসিই, মানে এটা ভিসিই, মানে এটা, মানে এটা আউটপুট ভোল্টেজও বলা হয়, ঠিক আছে? তো আইসি ইজ ইকুয়াল টু মাইনাস এত এত। কে ফিক্সড আর কে চেঞ্জেবল? আরসি ফিক্সড বিকজ ইট ইজ আ বায়াসিং রেজিস্ট্যান্স, তো আমি ক্যালকুলেশন করে বায়াসিং রেজিস্ট্যান্স বসিয়ে দিয়েছি। ভিসিসির মানও ফিক্সড, এটা 9 ভোল্ট ব্যাটারি ইউজ করেছি, দেন ইট ইজ ফিক্সড, ঠিক আছে? যেটা চেঞ্জ হতে পারে সেটা হচ্ছে ভিসিই মানে টার্মিনাল ভোল্টেজ, আর টার্মিনাল ভোল্টেজ চেঞ্জ হবে এই কারণে বিকজ আইসি ইজ অলসো চেঞ্জিং। তাহলে আইসি আর ভিসিই এরা পরিবর্তনশীল, তাহলে আমি এদেরই গ্রাফ এঁকেছিলাম, আইসি ভার্সেস ভিসিই, এটা গ্রাফ এঁকেছিলাম। তাহলে এইদিকে হচ্ছে আইসি আর এইদিকে হচ্ছে ভিসিই, ঠিক আছে? এই ইকুয়েশনটা, এটা সরল লেখা না, y ইজ ইকুয়াল টু mx প্লাস c, যে সরল লেখার নতি নেগেটিভ, মাইনাস 1/RC ইজ দ্য স্লোপ, ঠিক আছে? তাহলে আইসি ভার্সেস ভিসিই মানে y ভার্সেস x এর লেখচিত্র স্লোপ হচ্ছে নেগেটিভ, তাহলে ঠিক এরকম টাইপের কিছু একটা, এরকম সরল লেখা। এই ভ্যালুটা কত হবে আর এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা কি বলছে? এটা কি বলছে? এটা বলছে ভিসিসি, একটু আগেই বলেছি আমরা, এটা হচ্ছে ভিসিসি মানে কালেক্টর কারেন্ট 0। তো কালেক্টর কারেন্ট 0 কখন 0 হতে পারে? ভিসিইর মান যদি ভিসিসি হয়, তাহলে ভিসিসি বাই আরসি নেগেটিভ সাইন, ভিসিসি বাই আরসি ক্যাটাগরি 0, ঠিক আছে? সো দিস ভ্যালু ইজ ভিসিসি। এটা কত এই ভ্যালুটা? এটা বাই ভিসিসি বাই আরসি, তার মানে ভিসিইর মান যখন 0, সো ভিসিইর মান যখন 0 তখন আইসি সমান ভিসিসি বাই আরসি। এবার যদি বলে মাঝখানের বিন্দুতে কোনো একটা বিন্দুতে আইসি, তাহলে সে যেমন তেমন আইসি হতে পারবে না, এই সরল রেখার উপরে তোমাকে আইসি হতে, এটা একটা আইসি, এটা একটা আইসি, এটা একটা আইসি, এরকম এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলোকে এক একটা বলা হয় কিউ পয়েন্ট, এটাকে বলে লোড লাইন। এই যে লাইনটা, এটাকে বলে লোড লাইন। এই সিগনিফিকেন্স কি বলছি পরে, ঠিক আছে? দিস ইজ দ্য লোড লাইন অ্যান্ড দ্য পয়েন্টস আর কল দ্য কিউ পয়েন্ট আর কোশ্চেন পয়েন্ট আর ডিসি অপারেটিং পয়েন্ট। নাম শুনে বুঝতে পারছি ডিসি মানে এখনো কোনো এসি সিগন্যাল যোগ করিনি, তাই ডিসি। অপারেটিং মানে ট্রানজিস্টারকে অপারেট করব কোন রিজিয়নে। তুমি যদি কিউ পয়েন্টটাকে এখানে বলো তাহলে স্যাচুরেশন রিজিয়নে ট্রানজিস্টার আছে, যদি কিউ পয়েন্টটাকে এখানে বলি তাহলে কাট অফ রিজিয়নে ট্রানজিস্টার আছে, আর কিউ পয়েন্ট যদি মাঝামাঝি কোথাও থাকে বলবো অ্যাক্টিভ রিজিয়নে ট্রানজিস্টার আছে।
সো বেসিক্যালি কিউ পয়েন্ট ট্রানজিস্টার কোন অঞ্চলে কাজ করছে তার কথা বলে। আর একটা কিউ পয়েন্ট তার মানে তার কারেসপন্ডিং আইসি, আইবি অ্যান্ড ভিসিই তিনটে ভ্যালু প্রকাশ করে। ঠিক আছে, এবার যদি আমি এইটাকে বলি কিউ পয়েন্ট, সাপোজ আমার দিস ওয়ান ইজ আওয়ার কিউ পয়েন্ট, কিউ ওয়ান। এই কিউ পয়েন্টে ভিসিইর মান খুব বেশি, ঠিক আছে, আইসির মান খুব কম, জিরোর কাছাকাছি, আর আইবির মান তো এখানেই ছিল, এরকম কিছু একটা গ্রাফ ছিল আমাদের, এরকম গ্রাফ ছিল, সেটা আইবি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি যে বেস কারেন্টের মান খুব কম, বেস কারেন্টের মান যেহেতু খুব কম, ভালো করে বুঝতে হবে, বেস কারেন্টের মান যেহেতু খুব কম, আউটপুট ভোল্টেজ যদি বাড়িয়েও দিই আমি, তাতেও কালেক্টর কারেন্ট পাবো না, বিকজ মাইনরিটি ইনজেকশন হয়নি, ইনপুটই কম তাই আউটপুট কম, তো ইট ইস কাট অফ। তো দিস রিজন, তাহলে এই জায়গায় কিউ পয়েন্ট বেছে নেওয়া মানে সার্কিট কাট অফ রিজনে রয়েছে, ট্রানজিস্টার অ্যাম্প্লিফিকেশন করতে পারবে না। ঠিক আছে, যদি আমি এই রিজনে চলে আসি, এইটা যদি বলি কিউ পয়েন্ট, সাপোজ এটা কিউ, এটা এটা কিউ টু, সাপোজ এটা কিউ ওয়ান কাট অফ, এটা কিউ টু, সাপোজ এই রিজনে কি দেখতে পাচ্ছি, এই রিজনে কালেক্টর কারেন্ট ইজ হাই, কালেক্টর কারেন্ট হাই, বেস কারেন্ট এরকম কিছু একটা আছে, কারেসপন্ডেন্টলি কিছু একটা রয়েছে। আর এটা কি, এটা কি, এটা ভিসিই, তো ভিসিইর মান খুব কম, ভিসিইর মান খুব কম, কালেক্টর কারেন্ট হাই, বেস কারেন্টও খুব হাই, তার মানে আমার ট্রানজিস্টার ড্রিফট করে গেছে স্যাচুরেশন রিজনে, বেস কারেন্টের মান খুব হাই, তার মানে হচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল কার্ভ কিন্তু মনে রাখতে হবে এরকম 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 এরকম, তাই এটা সেই পার্টের এর পার্ট নয়, অরিজিনাল যেটা গ্রাফ তার পার্ট নয় এটা। ঠিক আছে, মানে আইসি ইজ নট ইকুয়াল টু বিটা আইবি, তার পার্ট নয়। এটা বোঝাচ্ছে যে ট্রানজিস্টারের বেস কারেন্ট আমি খুব বাড়িয়ে ফেলেছি, ভালো করে শুনতে হবে, ট্রানজিস্টারের বেস কারেন্ট আমি খুব বাড়িয়ে ফেলেছি, যতটা বাড়ানো উচিত ছিল তার থেকেও বেশি। কালেক্টর কারেন্টের মান বিটা টাইমস আইবি বেড়ে গিয়েছে। ঠিক আছে, কালেক্টর কারেন্ট খুব বেড়ে যাওয়ার জন্য ড্রপ কমে গিয়েছে, আউটপুট কারেন্টের মান খুব কমে গেছে। এইবার যদি আমি আইবির মান আরও বাড়াই, তাহলে আমি পাবো না, আর কোনো পার্ট আমি পাবো না, এখানে পাচ্ছিলাম, এখানে যদি এইটা ছিল, এটা যদি অ্যাক্টিভ রিজনে থাকে আমি, তাহলে এই ভ্যালুটা কি প্রকাশ করছে, এই ভ্যালুটা একটা বেস কারেন্ট দিচ্ছে, একটা কালেক্টর কারেন্ট দিচ্ছে, একটা আউটপুট ভোল্টেজ দিচ্ছে। যদি আমি বেস কারেন্টের মান খুব বাড়াই, তাহলে হ্যাঁ আর একটা লোড লাইনের উপরে বিন্দু পেয়েছি, বা এটাও পেয়েছি, এটাও পেয়েছি, এটাও পেয়েছি, এটাও পেয়েছি, দেয়ার আর সো মেনি পয়েন্টস। এই বিন্দুটা কি প্রকাশ করছে, আর একটা বেস কারেন্ট, আর একটা কালেক্টর কারেন্ট, আর একটা আউটপুট ভোল্টেজ। তাহলে হ্যাঁ আমি যদি ইনপুট বাড়াই তাহলে আউটপুট বাড়বে, বিটা টাইমস আইবি ইকুয়াল টু আইসি, কিন্তু এখানে সেরকম নেই, এখানে সেরকম নেই, এটা এই গ্রাফের পার্ট নয় এটা। ঠিক আছে, তার কারণ এটাই, কেন বিটা টাইমস পাবো না, তার থেকে কম পাবো কেন, বিকজ আউটপুট ভোল্টেজের মান এখানে ড্রপ করে গিয়েছে, আর আউটপুট ভোল্টেজের মান যখন এখানে ড্রপ করে যাবে, এখানে মান যদি খুব কমে যায়, এটা যদি সাফিসিয়েন্টলি রিভার্স বায়াস না হয়, তাহলে তুমি যদি অতিরিক্ত ইলেকট্রন আরও দাও ওকে, ও সেই অতিরিক্ত ইলেকট্রনকে আর টানতে পারবে না, দ্যাট ড্রয়িং ক্যাপাবিলিটি ইজ স্যাচুরেটেড, ওই জন্য এর নাম স্যাচুরেশন রিজন। এটা কিন্তু জানে না কেউ, বইয়েও কিন্তু লেখা নেই, ইউটিউবেও কিন্তু লক্ষ লক্ষ টিচার কিন্তু ভুল ব্যাখ্যা করে এটা স্যাচুরেশন রিজনে, তো খুব ভালো করে শুনতে হবে কিন্তু মানেটা, স্যাচুরেশন কথাটার মিনিং এটাই। বেশিরভাগ টিচারই এটাই বলে দেয় তোকে যে ইনপুট রিভার্স ফরওয়ার্ড বায়াস, আউটপুট ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে। হ্যাঁ ঠিক, স্যাচুরেশন রিজন মানে দুটোই ফরওয়ার্ড বায়াস, প্রথম দিন বলেছিলাম আমরা। অ্যাক্টিভ মানে ইনপুট ফরওয়ার্ড, আউটপুট রিভার্স, এটা অ্যাক্টিভ। ইনপুট ফরওয়ার্ড, আউটপুট ফরওয়ার্ড, তাহলে স্যাচুরেশন রিজন, দিস ইজ কারেক্ট। কিন্তু স্যাচুরেশন রিজন নাম দেওয়ার কারণ কি, এটা ফরওয়ার্ড বায়াস, এটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেল, তো ঠিক আছে, তাকে আমি কেন স্যাচুরেশন রিজন বলবো, তার কারণ ব্যাখ্যাটা ভুল বলা হয়। তার ব্যাখ্যাটা হচ্ছে এটাই যে এটাও যদি ফরওয়ার্ড বায়াস হয়ে যায়, তাহলে ইনপুট যদি সাফিসিয়েন্টলি ফরওয়ার্ড বায়াস করে ফেলি আমি, তাহলে যে পরিমাণ ইলেকট্রন এখানে ইনজেকশন হচ্ছে, মাইনরিটি ইনজেকশন হচ্ছে, সেই ইলেকট্রনকে আরও টানতে পারবে না, একে সাফিসিয়েন্টলি রিভার্স বায়াস করতে হবে, তবেও টানবে। সো দ্যাট ড্রয়িং ক্যাপাবিলিটি ইজ স্যাচুরেটেড, দ্যাটস ওয়াই দ্য রিজন ইজ কল্ড স্যাচুরেশন রিজন। বোঝা গেল কি বললাম? এইবার তাহলে কি বললাম, এই রিজনটাই যে অ্যাক্টিভ রিজন, এখানে দেখতে পাচ্ছি বেস যদি বাড়ায় কালেক্টর কারেন্ট বাড়ছে, বেস যদি বাড়ায় কালেক্টর কারেন্ট বাড়ছে, ফেয়ারলি একটা লং রিজন পাচ্ছি আমি, যে রিজন আমি এই ঘটনাটা করতে পারি, অ্যাম্প্লিফিকেশন করতে পারি, এখানে আর পাবো না, ওইরকম রিজন নেই। ঠিক আছে, আউটপুট কারেন্টের মান খুব কমে যাচ্ছে। এইবার এতদূর পর্যন্ত আমাদের হলো এটা লোড লাইন। সো লোড লাইন আমাকে যদি বলে হোয়াট ইজ লোড লাইন, তো লোড লাইন অ্যাকচুয়ালি কি বোঝায়, আমাকে বোঝায় যে ট্রানজিস্টারের
বেস কারেন্ট, কালেক্টর কারেন্ট আর ভিসিই আউটপুট ভোল্টেজ, তাদের একটা সম্মিলিত লেখচিত্র। যে লেখচিত্রের ওপরের বিন্দুগুলোকে বলা হয় কিউ পয়েন্ট। যে কিউ পয়েন্ট আমাকে নির্দেশ দেয় যে ট্রানজিস্টারকে তুমি এই অঞ্চলে অপারেট করাও, এই অঞ্চলে অপারেট করাও, তাহলে ও ভালো অ্যাম্প্লিফিকেশন করতে পারবে। এই অঞ্চলে অপারেট যদি করাও তাহলে ও কাট অফের মতো কাজ করবে। এই অঞ্চলে অপারেট করাও তাহলে ও স্যাচুরেশনের মতো কাজ করবে। স্যাচুরেশন রিজনটা দরকার আছে, পরে দেখবো। স্যাচুরেশন রিজনটা কাট অফ আর স্যাচুরেশন মিললে ট্রানজিস্টার সুইচ হিসেবে কাজ করে, তো সেটা আমরা পরে দেখবো। এখন এরও ভূমিকা রয়েছে, ঠিক আছে। কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট, এই লোড লাইনের আরও একটা সিগনিফিকেন্স আছে যেটা দারুণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাম্প্লিফিকেশন ইন ট্রানজিস্টার। ট্রানজিস্টারের মোক্ষম উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে অ্যাম্প্লিফিকেশন। আমি ছোট্ট হেডিং দেবো, দিয়ে লিখবো অ্যাম্প্লিফিকেশন। এরকম প্রশ্ন পরীক্ষায় দিতেই পারে, ট্রানজিস্টারের লোড লাইন ও কিউ পয়েন্টের সিগনিফিকেন্স ব্যাখ্যা করো, তাৎপর্য ব্যাখ্যা করো, দিতেই পারে, না দেওয়ার কোনো কারণ নেই। তো আমি একটা সার্কিট রেখেছি, আমি আর সার্কিটে আর আঁকছি না। এই সার্কিটে আমার যে কিউ পয়েন্ট ছিল, সেই কিউ পয়েন্টটা এটা ছিল আইসি আর এটা ছিল ভিসিই, আর এরকম আমার ট্রানজিস্টারের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এরকম। আর এটা ছিল লোড লাইন, ঠিক আছে। এটাকে আইসি প্লট করেছি মিলি অ্যাম্পিয়ারে, এটাকে ভোল্টে প্লট করেছি, ঠিক আছে। এটাকে মাইক্রো অ্যাম্পিয়ারে আইবি প্লট করেছি, আইবি ইন মাইক্রো অ্যাম্পিয়ার, ঠিক আছে। এবার ট্রানজিস্টারকে তুমি কোন উদ্দেশ্যে ইউজ করতে চাইছো সেই হিসাবে তোমাকে বায়াসিং করতে হবে। আমি আমার উদ্দেশ্য ফিক্সড করেছি এই মুহূর্তে, আমি এটাকে অ্যাম্প্লিফিকেশন হিসেবে ইউজ করতে চাই, বিবর্ধক হিসাবে, ঠিক আছে। আর বিবর্ধক হিসেবে ইউজ করা হয় তখনই যখন ট্রানজিস্টার অ্যাক্টিভ রিজনে থাকে, তার মানে এই রিজনে রয়েছে, এইখান থেকে এইটুকু রিজনে রয়েছে, কাট অফে নয়, স্যাচুরেশনে নয়, অ্যাক্টিভ রিজনে যখন ট্রানজিস্টার আছে। তাহলে কিউ পয়েন্ট আমাকে কোথায় বাঁচতে হবে? এই মাঝামাঝি কোথাও বাঁচতে হবে। মাঝামাঝি মানে বুঝতে হবে সেটা স্যাচুরেশনের কাছাকাছি যেন না হয় বা কাট অফের কাছাকাছি যেন না হয়, ঠিক আছে। তাহলে সাপোজ এইটা আমার সেই কিউ পয়েন্ট, এটা কোথাও একটা, এটা কিউ পয়েন্ট, ঠিক আছে। হ্যাঁ, এইবার আমাকে এই কিউ পয়েন্টের ভ্যালু দিয়ে এই ট্রানজিস্টারটাকে সিল করে দিয়ে কিউ পয়েন্টে 3টে ভ্যালু দিয়ে আমাকে বাজারে প্যাক করে ছেড়ে দিল, দিয়ে বললো আপনি অ্যাম্প্লিফায়ার হিসাবে একে ব্যবহার করতে পারেন, কিন্তু মনে রাখবেন আপনাকে কিউ পয়েন্ট এই ভ্যালুগুলো দিতে হবে, তবেও ভালো অ্যাম্প্লিফায়ার, তাহলেও ভালো অ্যাম্প্লিফায়ার। মানে আমি প্র্যাকটিক্যাল তাকে ইউজ করবো অ্যাম্প্লিফায়ার মানে বিবর্ধন, মানে আমি কথা বলছি যাতে লক্ষ লক্ষ লোক শুনতে পায়, অ্যাম্প্লিফিকেশন যেন করতে পারে ও। তো সেইটা করার জন্য তাকে বেসিক বায়াসিং এই কিউ পয়েন্ট তোমাকে নির্দেশ করছে, বলছে এইটা তোমার বেসিক বায়াসিং হবে, এটা তোমার আইবি হবে, এটা তোমার আইসি হবে, আর এটা তোমার ভিসিই হবে। এই ভ্যালু তুমি ওকে দাও, এইবার তুমি সিগন্যাল লাগাও, এইবার তুমি হ্যালো বলো মাইক্রোফোনে, হ্যালো। এত হ্যাঁ, মাইক্রোফোনে যেটা আমরা কথা বলি, যেটা মানে এসি সোর্স দেওয়া, কি আমরা এসি সোর্স, এতক্ষণ পর্যন্ত ডিসিতে কাজ চলছিল, এটা ডিসি সোর্স, এটা ডিসি সোর্স। এবার তুমি সিগন্যাল লাগাও, সিগন্যাল লাগিয়ে কথা বলো, তাহলে ও কতটা গেইন করছে দেখো, দ্যাট ইজ কল দ্য অ্যাম্প্লিফিকেশন। তো সেই অ্যাম্প্লিফিকেশন কীভাবে করে, কত করে, সেটা আমরা ক্যালকুলেশন করবো, ঠিক আছে। তো কিউ পয়েন্ট হয়ে গেল ফিক্সড, মানে আইবি হয়ে গেল ফিক্সড, আইসি হয়ে গেল ফিক্সড, ভিসি হয়ে গেল ফিক্সড। আর দেখতে হবে যেন এরা ট্রানজিস্টারের ব্যবহার করতে করতে যেন কিউ পয়েন্ট শিফট না করে যায়। কিউ পয়েন্ট শিফট করে যাবে কখন, যদি আইসি শিফট হয়ে যায়, যদি আইসি শিফট হয়ে যায় কিউ পয়েন্ট শিফট হয়ে যেতে পারে, আর কিউ পয়েন্ট শিফট হয়ে গেলে স্টেবিলিটি গন্ডগোল হয়ে যেতে পারে, হ্যাঁ সব শিফট হয়ে যাবে, স্টেবিলিটি গন্ডগোল হয়ে যেতে পারে। তো স্টেবিলিটি ফ্যাক্টরকে ফিক্সড রাখতে হবে, ঠিক আছে। তো এবার আমরা এই যে ছবিটা এঁকেছি, এই ছবিটা আবার আঁকবো, দিয়ে এবার সিগন্যাল লাগিয়ে দেবো, এবার এসি সিগন্যাল যার অ্যাম্প্লিফিকেশন করবে, ঠিক আছে। তো হেডিং দিয়েছি আমরা অ্যাম্প্লিফিকেশন, ওটা ডিসি সোর্স ফর বায়াসিং অনলি, ঠিক আছে। তুমি এটাকে বায়াস করলে তার অপারেশন তুমি দেখেছো। এইবার আমরা এসি সোর্স দেবো, এবার কি হয় দেখো, এসি সোর্স না দেওয়া পর্যন্ত ওকে নিয়ে কি কাজ হবে, আমার তো ওকে এসিতেই কাজে লাগাতে হবে, তাই না। তো বিভিন্নভাবে বায়াসিং করা যায়, বিভিন্নভাবে এসি সোর্স লাগাতে পারো। আমি একটা ক্যাপাসিটার দিয়ে এখানে লাগাচ্ছি, এখানে এটা আইবি, এটা এখানে একটা ক্যাপাসিটার দিলাম আমরা, আর এখানে একটা সিগন্যাল সোর্স এটা জুড়ে দিলাম। যে ছবিটা এঁকেছিলাম সেই ছবিটাই ভিএস, ছোট হাতের ভিএস, আর এটা ভিভিভি যা ছিল তাই, ব্যাস আর কিচ্ছু না। আর এইখানে যেটা আউটপুট মেপেছি আমরা ভিসিই দু প্রান্তে বা এই দু প্রান্তে, এখানেও একটা ক্যাপাসিটার লাগিয়ে দিলাম, এটা
এটা একটা ক্যাপাসিটর দিলাম। এই ক্যাপাসিটরগুলোর নাম আছে, ঠিক আছে। এই যে প্রথম ক্যাপাসিটর যেটা C1, এটা সাপোজ C1, আরও ওই যে দূরে যেটা এটা হচ্ছে C2। এদের এই C1 এর নাম হচ্ছে ব্লকিং ক্যাপাসিটর। ব্লকিং মানে যে ব্লক করে দেয়। কি ব্লক করবে? এসি না ডিসি? ডিসিকে ব্লক করবে, কারণ বায়াসিং ফিক্স করে দিয়েছি। এনি কাইন্ড অফ ডিসি যদি আর এখানে ঢোকে বা প্রিভিয়াস সার্কিট থেকে যদি কোনো ডিসি ঢোকে, তাহলে সেটা যেন সার্কিটকে এফেক্ট করতে না পারে, তার জন্য ব্লক করে দাও, ঠিক আছে। ডিসি ব্লক। ক্যাপাসিটর কাকে ব্লক করে? এসি না ডিসিকে? ডিসিকে ব্লক করে দেয়। এসি পাস করতে পারে, কারণ ক্যাপাসিটরের রিঅ্যাক্ট্যান্স হচ্ছে x = 1/ωc। তো ডিসির ক্ষেত্রে ওমেগা 0, তার মানে ইনফিনিটি, তার কাট অফ, ঠিক আছে। তো এটা ব্লকিং ক্যাপাসিটার। C2কেও ব্লকিং ক্যাপাসিটার বলা হয়, কিন্তু ওর আরও একটা বিশেষ নাম আছে, ওটাকে বলা হয় কাপলিং ক্যাপাসিটার। ওয়াই কাপলিং? এটা ব্লকিং C1 is called blocking capacitor, আর C2 is called coupling capacitor. Why the name? কারণ ট্রানজিস্টরের যে অ্যাম্প্লিফিকেশন সেটা একটা ট্রানজিস্টর দিয়ে হয় না। there are so many transistors in series, ঠিক আছে। যেমন আমরা এটা কাপল করে, একটা ট্রানজিস্টরের সাথে আর একটা ট্রানজিস্টরকে কাপল করতে থাকে, মানে এর আউটপুট ওর ইনপুটে জুড়ে দাও, ঠিক আছে। এবং এর আউটপুট থেকে যেন কোনো ডিসি না যায়, ডিসিকে যেন ব্লক করতে পারো, এটা ব্লকিং ক্যাপাসিটরটা বলা হয়। আবার কাপলিং ক্যাপাসিটরটা বলা হয়। যেমন আমরা যখন উত্তল লেন্স, 2-3টে উত্তল লেন্স ব্যবহার করি, তখন তার অ্যাম্প্লিফিকেশন কত হয়? ঠিক এরকম হয় না, M1 × M2 এরকম হয়। ঠিক ট্রানজিস্টারও তাই, প্রথমটার অ্যাম্প্লিফিকেশন যদি A1 হয়, দ্বিতীয়টা যদি A2 হয়, তার ফাইনাল অ্যাম্প্লিফিকেশন হচ্ছে A1 × A2। ক্যাসকেট আকারে ট্রানজিস্টার রাখা হয় একটার পর একটা। একটা ট্রানজিস্টার কতটুকু অ্যাম্প্লিফিকেশন করতে হবে? ঠিক এই যে ডিজে বাজছে, ডিজের কতটা অ্যাম্প্লিফিকেশন? হিউজ অ্যাম্প্লিফিকেশন। তাহলে একটা ট্রানজিস্টার দিয়ে হবে? হবে না তো। আমরা কতটা গেন হচ্ছে সেটা পরে দেখবো, ম্যাথামেটিক্স পরে করবো। আগে একটু ফিজিক্যালি দেখে নিই যে কি জিনিস এখানে ঘটছে। মানে এখানে এসি সোর্স যদি না দিই আমি, তাহলে এই যে কিউ পয়েন্ট, এটা হয়ে গেল সাপোজ ফিক্সড ভ্যালু, ঠিক আছে। এই ভ্যালু হচ্ছে ফিক্সড, আর কিউ পয়েন্ট আমরা চুজ করে ফেলেছি। কিউ পয়েন্ট মানে কারেসপন্ডিং আইবি, কারেসপন্ডিং আইসি, কারেসপন্ডিং আই, অল আর ফিক্সড। ভিবিই, ভিসিই সব ফিক্সড হয়ে গেছে এবার। এবং আমি অ্যাক্টিভ রিজনই ফিক্স করে রেখেছি, ঠিক আছে। এটা যদি কিউ পয়েন্ট হয় আমার, তাহলে তার কারেসপন্ডিং ভিসিই হচ্ছে এইটা, তার কারেসপন্ডিং আইবি হচ্ছে এইটা, এটা আইবি, কারেসপন্ডিং আইবি, আর কারেসপন্ডিং আইসি হচ্ছে এইটা, ঠিক আছে। তিনটে ভ্যালু আমি দেখিয়েছি। এইবার আমি এখানে একটা সিগন্যাল লাগিয়েছি, এসি সিগন্যাল। আমার উদ্দেশ্য হচ্ছে যে এসি সিগন্যালটা আমি লাগিয়েছি, এটা ভিএস, সময়ের সাপেক্ষে সাপোজ এটা সাইনোসোডিয়াল ভোল্টেজ, মে অর মে নট বি সাইনোসোডিয়াল, ঠিক আছে। অন্য কোনো ট্রায়াঙ্গুলার শেপ হতে পারে, অথবা সাম বিভিন্ন রকম শেপ হতে পারে, ঠিক আছে। আমি একটা এসি সিগন্যাল ইউজ করেছি যেটা সাইনোসোডিয়াল। এই সিগন্যালটার অ্যাম্প্লিফাই করতে হবে, মানে এটার আউটপুট যদি দেখায়, তাহলে এটা এরকম অ্যান্ড আউট অফ ফেজ হয়, এরকম কিছু একটা, এরকম কিছু একটা হবে। অ্যাম্প্লিফিকেশন বাড়ি দাও দিয়ে ফেজটাকে পাল্টে দাও, এরকম আউটপুট আমি এখানে পেতে চাইছি, ঠিক আছে। একটা ট্রানজিস্টার এই কাজটা ও কীভাবে করে সেটা আমরা করতে যাচ্ছি, এবং বেসিক মেকানিজমটা করবো আমরা। জাস্ট আগে একটু ফিজিক্যালি দেখি, তারপর ম্যাথামেটিক্স ক্যালকুলেশন করবো আমরা। তো কী হলো, যতক্ষণ পর্যন্ত আমি সিগন্যাল সোর্স জুড়ে দিইনি, ততক্ষণ পর্যন্ত বেস কারেন্ট ফিক্সড। এবার আমি সিগন্যাল সোর্স জুড়ে দিলাম, তাহলে বেস কারেন্ট অ্যাকর্ডিং টু দিস ভোল্টেজ বাড়বে আস্তে আস্তে, অ্যান্ড দেন কমবে, দেন একই থাকবে, দেন নেগেটিভ, দেন এরকম চেঞ্জ হচ্ছে বেস কারেন্টের মান, ঠিক আছে। বেস কারেন্টের মান যদি চেঞ্জ হয়, তাহলে কালেক্টর কারেন্টের মান সে তো বিটা আইবি অনুসারে ভ্যারি হবে, সেও চেঞ্জ হবে। আইসি ইজিক্যাল টু বিটা আইবি। আমি আইসির মান আস্তে আস্তে বাড়াচ্ছি, কমাচ্ছি, বা ভ্যারিয়েশন হচ্ছে, আইবির ভ্যারিয়েশন হচ্ছে, ঠিক আছে। বেস কারেন্টের মানের ভ্যারিয়েশন হচ্ছে বিকজ অফ দ্য সোর্স। চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট থাকবে। চেঞ্জ তো হবেই, কারণ আমি এসি সিগন্যাল দিচ্ছি এখানে। এসি সিগন্যালটা কখনো এখানেও জুড়ে দিতে পারি, এখানে জুড়ে দিলে আমার ক্যাপাসিটার দেখাতে হতো না। এখানে দিয়ে যদি ক্যাপাসিটার দিয়ে দিই, তাহলে বায়াসিং ব্লক হয়ে যাবে, তাহলে পুরো ব্লক করে দেবে। সুতরাং খুব কেয়ারফুল, যদি ক্যাপাসিটার দিতেই হয় তাহলে এখানে এসি সোর্স, আর যদি ক্যাপাসিটার না দিই তাহলে এখানে সোর্স দিতে পারি, তাহলে অসুবিধা নেই, একই ব্যাপার যদিও, ঠিক আছে। তাহলে সিগন্যাল সোর্স যখন আমি দেবো, বেস কারেন্টের মান বাড়বে, বেস কারেন্টের মান বাড়লে কালেক্টর কারেন্টের মানও বাড়বে,
কালেক্টর কারেন্টের মান যদি বাড়ে তাহলে ড্রপ বাড়বে, ড্রপ যদি বাড়ে তাহলে আমি কম ভোল্টেজ পাবো। মাথা থাকলো পুরোটা মাথায় ঢুকলো। বেস কারেন্ট বাড়ছে, কালেক্টর কারেন্ট বাড়ছে, ড্রপ বাড়ছে, তাহলে আউটপুট ভোল্টেজ লো, ড্রপ বেড়ে গেল, ভিসিসি ফিক্সড। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে এইভাবে বাড়াই, ইনপুটটাকে যদি এইভাবে বাড়াই, আউটপুটটা এরকমভাবে উল্টো আউট অফ ফেজ। এটা গত বছর পরীক্ষায় এসেছিল, ঠিক আছে, যে কেন ফেজ চেঞ্জ, এটাই বলছেন, সব জায়গায় ভুল ভাল ব্যাখ্যা করা আছে, তো মানেটা বুঝে নিলে সব সুন্দরভাবে পারা যাবে। যাই হোক, আবারও বলবো, আমি আবার আসছি পরে। তো কী হচ্ছে, আইবির মান এবার সামান্য চেঞ্জ হয়েছে, কিন্তু আইবির মান যদি চেঞ্জ হয়, সাপোজ আইবির মান একটু বেড়েছে, তাহলে এই গ্রাফে সেই বর্ধিত আইবি কোথায় দেখাবো আমি? এই ঠিক এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় নয়, কারণ এই জায়গাটা কোনো কিউ লোড লাইনে পার নয়, লোড লাইন হচ্ছে এইটা। সুতরাং মনে রাখতে হবে, আইবির চেঞ্জ হলে আইসির যে চেঞ্জ হবে সেটা সরলরেখা অনুসারে, y=mx+c অনুসারে আইসি এখানেই থাকবে, এই সরলরেখা। তাহলে সামান্য আমি আইবি বাড়িয়েছি, সাপোজ এটা আমার নিউ আইবি, দিস ইজ নিউ আইবি, সো দিস ইজ ইউর নিউ আইসি। এটা ছিল এরকম ছিল, আইবি মান এটা বেড়েছে এরকম, ঠিক আছে। আর ভিসি কি হলো, ভিসি এইটা কমে গেছে, বোঝা গেল কি বললাম? এবার সিগন্যাল, এটা তো এসি সোর্স, তো এ কখনো বাড়বে, এ কখনো কমবে। তাহলে যদি এর মান কমে যায় তাহলে আইবির মান কমবে, তাহলে আইসি কি ও নিচে নিচে হবে? তা নয়, লোড লাইন অনুসারে হবে, তাহলে তার কমে যাওয়া মানটা হচ্ছে এইটা। তাহলে এইটা হচ্ছে নিউ আইবি, ভ্যারিয়েশন হচ্ছে এতটা, এটা এতটা আইবির ভ্যারিয়েশন, দিস ইজ ইউর আইসি, আর এইটা হচ্ছে তোমার ভিসি। এইটা ছিল প্রথম লাইনটা, ছিল এইটা, এটা হচ্ছে ফার্স্ট লাইন। এটা আমি সলিড আঁকতে চাইছি না এই কারণে, কারণ ওটা গ্রাফের পার্ট হয়ে যাবে। এটা ছিল প্রাথমিক লাইনটা, এই যে এখানে একটা সলিড দিয়েছি, এখানে একটা সলিড লাইন দিয়েছি, এখানে একটা সলিড লাইন দিয়েছি, ঠিক আছে। তাহলে এইটা ছিল আমার আইবির প্রথম ভ্যালুটা, একদম যখন ডিসি ভ্যালু ছিল, সেই ডিসি ভ্যালু অনুসারে তার ভ্যালু বাড়ছে, ভ্যালু কমছে, আইবির মান বাড়লে আইসি এইভাবে হয়, এটা হয়। তাহলে যদি এটা যদি আইসির সেই জিরো লেভেলটা হয়, মানে ডিসি ভ্যালুটা যদি হয়, তার থেকে যদি ও বাড়ে ও কমে, তাহলে তার ভ্যারিয়েশন এইভাবে সাইনোসোডিয়াল হবে, কারণ বেস কারেন্ট তো সাইনোসোডিয়ালি ভ্যারি করছে। আমি কি বেস কারেন্টের মান এসি সোর্স, জায়গা এসি সোর্স তো সাইনোসোডিয়াল, তাহলে এর ভ্যালু যদি সাইনোসোডিয়াল হয়, তাহলে যা ভ্যালু ছিল তার উপর ও সাইনোসোডিয়ালি বাড়বে, সাইনোসোডিয়ালি কমবে। তাহলে বেস কারেন্টটা ভ্যারিয়েশনটা কোথায় দেখাবো আমি? এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি এক্স অক্ষ হয়, তাহলে এইটা অনুসারে বেস কারেন্ট ভ্যারি করছে, তাহলে এইটা যেন আমার এক্স অক্ষ, তাহলে বেস কারেন্টের ভ্যারিয়েশন হচ্ছে ঠিক এরকম, এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা এক্স অক্ষ হয়, তাহলে আমার এই বেস কারেন্টের মান হচ্ছে এইখান থেকে এতটা, ঠিক আছে, এইটার জন্য বেস কারেন্ট এতটা, এইটার জন্য বেস কারেন্ট এতটা, তাহলে এইটা আমার ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, তাহলে এইটা বেস কারেন্টের ভ্যারিয়েশন দেখাচ্ছে আমি এইভাবে বেস কারেন্ট, মানে বেস কারেন্ট যদি এইখান থেকে এখানে হয়, এটা বেস কারেন্টের মান, এটা কিছু একটা যদি এটা হয়, তাহলে তার কালেক্টর কারেন্টের ভ্যালু হবে এটা, ঠিক আছে। আউটপুট ভোল্টেজ কত? আউটপুট ভোল্টেজ যখন এটা ছিল তখন এর ভ্যালু কমবে, ইট ইজ আউট অফ ফেজ, এরকম এরকম। ওই দিকটা যদি বর্ধিত দেখায়, বেড়ে যাওয়াটা যদি এই পাশে দেখায়, এটা যদি আইসির মান হয়, তাহলে এটা ভিসির মান, ঠিক আছে। প্রাথমিক ভ্যালু হচ্ছে এইটা, মানে ছিল এরকম, এটা ছিল এরকম ছিল, এটা ছিল আইবি, এটা ছিল ভিসি এরকম। এবার আমি এইটাকে আইবিটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি, তাহলে এইটা আইসি, তাহলে একে বাড়িয়েছি, এও বেড়েছে, কিন্তু এর কারেসপন্ডিং ভ্যালু তো এইটা, তাহলে এ কমেছে এরকম, মানে আউট অফ ফেজ, কমেছে মানে আউট অফ ফেজ। অ্যাম্পলিফিকেশনই হবে, ম্যাগনিটিউড অনুসারে অ্যাম্পলিফিকেশন হবে, পরে দেখছি আমরা। কি বললাম, বোঝা গেল কিনা? আমি কোনো একটা আইবির ভ্যালুতে ছিলাম, সেই আইবির ভ্যালু এসি সিগন্যাল অনুসারে বাড়ছে কমছে, কীভাবে বেড়ে যাওয়া কমে যাওয়াটা দেখাবো আমি। আমরা যদি বলি একটা এসি সিগন্যাল, আমাকে তো একটা এক্স অক্ষ বলতে হয়, একটা ওয়াই অক্ষ বলতে হয়, তারপরে এইটা ভ্যারিয়েশন। এবার যদি আমি গোটা টিল্ট করে দিই, এই গোটাটাকে ধরে যদি এরকম করে ঘুরিয়ে দিই এটাকে, তাহলে পুরো সিগন্যালটা এরকম করে টিল্ট করে এইভাবে দেখাতে হবে আমাকে, কারণ আমি তো লোড লাইনকে ছেড়ে যেতে পারবো না। আমি তো বলতে পারি না এইটা আমার ওয়াই অক্ষ, এইটা আমার এক্স অক্ষ, দেন দিস ইজ দ্য ভ্যারিয়েশন, তা কি করে বলবো? আমাকে সবই দেখাতে হবে লোড লাইনের উপর, ঠিক আছে। এইবার এতটুকু হয়েছে সবার?
যদি এই কিউ পয়েন্টটা আমি এই জায়গায় বাঁচতাম, সাপোজ এই জায়গায় যদি বাঁচতাম, তাহলে তার ভ্যারিয়েশন হতো এরকম, তখন কিউ পয়েন্টের কালেক্টর কারেন্টের ভ্যারিয়েশন হতো এরকম, দিয়ে ওই ভ্যারিয়েশনটা হতে হতে এই মাঝ ওই ওপর দিকটা কাট করে যেত, কারণ এর ম্যাক্সিমাম লেভেলকে যদি ক্রস করে যায় তাহলে আর আমি পাবো না আইসির ভ্যালু। নিচের দিকে ভ্যারিয়েশনটা সম্ভব, উপর দিকে ভ্যারিয়েশন কাট করে যাবে। মানে যদি ছবিটা, জায়গাটা ছোট তো একটু বড় করে যদি দেখাই, এই যে এইটা যদি আমার কিউ পয়েন্ট হয়, তাহলে যদি আমি বলি এইটাই আমার কিউ পয়েন্ট, তাহলে এইটা আমার আইবি ভ্যারিয়েশন। তাহলে ঠিক আছে, আমি আইবি ভ্যারিয়েশন করলাম, কিন্তু আইসি ভ্যারিয়েশন কেমন হবে? এই এতটুকু হয়ে তারপর আর যেতে পারবে না, এটা ম্যাক্সিমাম ভ্যালু, আইসির ম্যাক্সিমাম ভ্যালু। দেন এই ভ্যালুটা পাবে না সে, নিচের দিকটা কোনো অসুবিধা নেই, ওপর দিকটা ডিস্টর্টেড হয়ে যাবে। এইটুকু পার্টসে পেতো যদি তার রিজন থাকতো, ঠিক আছে। যদি কিউ পয়েন্ট একদম নিচে বাঁচিয়ে আমি এরকম, তাহলে এইখান থেকে এতটুকু যদি আমি আইবি ভ্যারিয়েশন করি এরকম ভ্যারিয়েশন করি, তাহলে আইসি ভ্যারিয়েশন এখানে কেমন হবে? এই নিচের পার্টটা কাট, ওপর দিকটা ওকে, নিচের দিকটা পাবো না। তার মানে ট্রানজিস্টার কালেক্টর কারেন্টের যে ভ্যারিয়েশন তাতে ডিস্টরশন দেখা যাচ্ছে। ডিস্টরশন মানে বিকৃতি, মানে আমি কথা বলছি, ইনপুটে ভ্যারিয়েশন, আমি কথা বলছি হ্যালো আপনারা কেমন আছেন, সব ভালো আছেন তো, মাইক্রোফোন ধরে, আর আউটপুটে এরকম হচ্ছে। যখন আমি নিচের দিকে কথা বলছি ইটস ওকে, যখন একটু উপরে কথা বলছি ডিস্টর্টেড। সে গান গাইছে, খুব দারুণ গান গাইছে, আর আউটপুটে কাট 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 করে শব্দ শোনা যাচ্ছে, ডিস্টরশন দেখা যাচ্ছে। মানে ট্রানজিস্টারের কিউ পয়েন্ট যদি স্যাচুরেশনে বাঁচি আমি, তাহলে কালেক্টর কারেন্টের ভ্যারিয়েশন স্যাচুরেশন রিজিয়নে চলে যাবে, ছাপিয়ে যাবে, সুতরাং ডিস্টরশন। যদি কিউ পয়েন্টকে কাট অফ রিজিয়নে বাঁচি, তাহলে বেস কারেন্টের ভ্যারিয়েশন অনুসারে কালেক্টর কারেন্টের ভ্যারিয়েশন কাট অফে চলে আসবে। কাট অফ মানে লো কারেন্ট, কাট অফ কালেক্টর কারেন্ট মানে কি? লো কারেন্ট, মানে কাট অফ বেস কারেন্ট মানে কালেক্টর কারেন্ট তো লো, কালেক্টর কারেন্ট লো, কারেন্টই ফ্লো করছে না। আমি কথা বলছি, ওর লোকটা গান শুনতে পাচ্ছে না, আমাকে মারবে না কি? তুই টাকা দিয়ে 5,000 টাকা টিকিট দিয়ে সোনু নিগমের প্রোগ্রাম দেখতে এসেছি, দিয়ে লাস্টে বসে আছি, লাস্টে হ্যাঁ শুনতে পাচ্ছি, তো ভালো লাগবে শুনতে? ভালো লাগবে না। তাহলে ইনপুটের এনি কাইন্ড অফ ভ্যারিয়েশন, ইভেন সে যদি খুব জোরে কথা বলে তাহলে তো আরোই শুনতে পাবো না। হ্যাঁ, সাপোজ কোনো রক স্টার এসছে আমাদের, ঠিক আছে, সে তো বিশাল ধুম ধারাক্কা গান বাজনা করছে, সে চিৎকার চেঁচামেচি করছে, তার কথাটা একটাও বোঝা যাচ্ছে না। সে যদি আসতে ফিস সন্ধ্যা রায়, সন্ধ্যা মুখার্জি না কি বলে ওই আমাদের সন্ধ্যা মুখোপাধ্যায় এসছে, তার ঠিক আছে, তবু চলে যাবে, যদি এখন নেই বেঁচে, ঠিক আছে। বা আমাদের সাপোজ ওই শ্রীকান্ত আচার্য গান করছে, ঠিক আছে, ভদ্র সভ্য গান হচ্ছে, খুব ভালো লাগছে শুনতে, কিন্তু যখনই কোনো রক স্টার উঠে যাচ্ছে, সে তো মাইক্রোফোনকে ঘুরিয়ে গান করছে। রূপম ইসলাম, সে তো সোজা সোজা দাঁড়িয়ে থেকে গান গায় না, সে তো মুখটাকে উল্টে দিয়ে মাইক্রোফোনটাকে উল্টে দেয় গান করে, ঠিক আছে। তাহলে ডিস্টরশন দেখা যাবে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কিউ পয়েন্টকে অ্যাক্টিভ রিজন শুধু নয়, মিডল অফ দ্য অ্যাক্টিভ রিজনে বেছে নেওয়া যুক্তিযুক্ত কেন? টু অ্যাভয়েড দ্য ডিস্টরশন, ঠিক আছে। এটা লিখবো আমরা, প্রশ্ন লিখবো যে ট্রানজিস্টর কারেন্টটা কমে গেছে, মানে এই কালেক্টর কারেন্টের ভ্যারিয়েশনটা তো এইখান থেকে এতটুকু, এবং এইখান থেকে এতটুকু হচ্ছে অ্যাক্টিভ রিজন, এটা স্যাচুরেশন, এটা কাট অফ। তাহলে কালেক্টর কারেন্টের সর্বাধিক ভ্যারিয়েশন তাকে যেন এক্সিট না করে যায়, এর থেকে কারেন্ট পাবো কোথায়? স্যাচুরেশন পেরিয়ে যাচ্ছে, এদিকে কালেক্টর পেরিয়ে যাচ্ছে, তাহলে ও তো কারেন্ট দিতে পারবে না, ওই জন্য ডিস্টর্টেড। লিখবো আমরা ট্রানজিস্টারের লোড লাইন ও কিউ পয়েন্টের তাৎপর্য ব্যাখ্যা করো। একদম টু দা পয়েন্ট লিখবো, অল্প কথায় লিখবো। কিউ পয়েন্ট ও লোড লাইনের তাৎপর্য ব্যাখ্যা করো, 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ট্রানজিস্টারের স্যাচুরেশন অঞ্চলের নাম স্যাচুরেশন কেন? ট্রানজিস্টারের স্যাচুরেশন বা সম্পৃক্ত, বাংলাতে বলা হয়, সম্পৃক্ত অঞ্চলের নাম সম্পৃক্ত কেন? আর 3 নম্বর প্রশ্ন, ভালো অ্যাম্প্লিফিকেশনের জন্য বা ভালো বিবর্ধনের জন্য কিউ পয়েন্ট অ্যাক্টিভ রিজনের মাঝামাঝি অঞ্চলে নির্বাচন করা যুক্তিযুক্ত কেন? কিউ পয়েন্ট
কিউ পয়েন্ট মানে হচ্ছে কোয়েশ্চেন পয়েন্ট, হ্যাঁ, QUOTIENT, কোয়েশ্চেন পয়েন্ট বা ডিসি অপারেটিং পয়েন্ট। হ্যাঁ, মাঝামাঝি অঞ্চলে, অ্যাক্টিভ অঞ্চলের মাঝামাঝি অঞ্চলে নির্বাচন করা যুক্তিযুক্ত কেন? যুক্তিযুক্ত কেন? ওই ছবিটা একটু ভুল হয়েছে, হ্যাঁ, এই খাতাটা, হ্যাঁ, ওইটা দে। এই ছবিটা, এটা ভুল হয়েছে, হ্যাঁ, এটা এতটা নয়, এটা মনে রাখতে হবে, এটা 5 ভোল্ট মোটামুটি 4.5, এটা যদি 9 ভোল্ট হয় তাহলে এটা প্রায় 4.5 ভোল্ট, এটা একদম 0.2 ভোল্টের কাছাকাছি, 0.2 0.3 এরকম যাচ্ছে, এইরকম আরো উপরে উঠবে, এটা চলে আসবে। তো একদম গ্রাফ কিন্তু একদম বই থেকে ফলো করতে হবে। বোঝা গেছে কি বললাম? এবার অ্যাম্প্লিফিকেশন কত হয় সেটা দেখবো আমরা। এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যাম্প্লিফিকেশন তো হচ্ছে, বা আদৌ হচ্ছে কিনা সেটা দেখবো। আচ্ছা, এখানে খুব সিম্পল, একটু চোখে দেখলে আমরা বুঝতে পারবো। এই যে ট্রানজিস্টরের যে গ্রাফটা এঁকেছি আমরা, আউটপুট ক্যারেক্টারিস্টিক যেটা এঁকেছি, এটা ছিল বেস কারেন্টের ভ্যারিয়েশন, আর এটা ছিল আমাদের, এটা ছিল কালেক্টর কারেন্টের ভ্যারিয়েশন, এরকম এরকম ছিল, তাই তো? এটা আইসি, এটা হচ্ছে VCE। হ্যাঁ, একই। কি বলছি আমরা? VCE মান, VCE দেখাচ্ছি, এদিকে আইসি দেখাচ্ছি, এদিকে আইবি দেখাচ্ছি, আইবি ভ্যারিয়েশন। এটা অ্যাম্প্লিফিকেশন মানে এসি সিগন্যাল জুড়ে দেওয়া, মানে উই আর ইন্টারেস্টেড ইন ভ্যারিয়েশনস, চেঞ্জ করতে হবে। আইবিতে যতটা চেঞ্জ হলো, এই সার্কিট কিউ পয়েন্ট এসব ছিল, সব কিছু অপারেশন যা আছে সব ঠিক, এবার আমি সিগন্যাল দিয়েছি। সিগন্যাল মানে এর ওপরে এবার আমি কিছু ভ্যারিয়েশন করছি, তো কিছু বেস ভ্যারিয়েশন করছি, বেস কারেন্টের ভ্যারিয়েশন হলো। এই কারেন্টের ভ্যারিয়েশনের জন্য কালেক্টর কারেন্টের ভ্যারিয়েশনে গেন হলো কি হলো না, এটা ছিল একটা কিছু, আমি এবার ভ্যারিয়েশন করেছি, তাহলে এরও ভ্যারিয়েশন হচ্ছে। তাহলে ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি ইকুয়াল টু নাও বিটা এসি। বিটা ডিসি বলেছিলাম আইসি বাই আইবি যখন ডিসি ছিল, ঠিক আছে? বিটা এসি মানে হচ্ছে চেঞ্জ বাই চেঞ্জ, ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি। এই যে বিটা, এটা কি 200 বা 100, 200, 150 এরকম ভ্যালু কি পাবো আমি? ভ্যারিয়েশন কি দেখে মনে হচ্ছে এই ভ্যারিয়েশন থেকে এই ভ্যারিয়েশন বেশি না কম মনে হচ্ছে? একই মনে হচ্ছে। তাহলে কি করে বলবো এর ভ্যারিয়েশন থেকে এর ভ্যারিয়েশন বিটা টাইমস বেশি? because this variation is in microampere and this variation is in milliampere. So এখানে some microampere variation হচ্ছে, এখানে milliampere variation হচ্ছে, ওই জন্য it is greater than some 20 বা ranges from 20 to 300, এটা যে বিটা। এবং বিটা এসি is almost equal to বিটা ডিসি। যদি ক্যালকুলেশন করি আমরা, যদি আইসি বাই আইবি করি একই জিনিস হবে, যদি দুটো চেঞ্জ দেখি, it is almost equal to। গ্রাফ থেকে কি আমরা এটা বের করতে পারবো? গ্রাফ থেকে যদি আমাকে পরীক্ষায় গ্রাফ টানতে বলে, গ্রাফ থেকে বের করতে দেয়, হ্যাঁ, কেন পারবো না? এইরকম গ্রাফ ছিল আমাদের, আউটপুট গ্রাফটা কেমন ছিল? এরকম 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 ছিল সাপোজ কিছু একটা। তাহলে এই বিন্দুতে আমি আছি সাপোজ, তাহলে এই বিন্দুতে একটা আইবি আছে, সাপোজ আর একটা আইবি, তুমি কোনো একটা নাও, এটা একটা আর একটা আইবি পেলাম, তাহলে এই একটা আইসি, এইটা একটা আইসি, তাহলে এটা চেঞ্জ ইন আইসি, দিস ইজ ইউর চেঞ্জ ইন আইবি, ভাগ করে দাও, ঠিক? যদি দুটো পার্ট নিই আমরা, দুটো পার্ট নিই, লোড লাইনের উপর দুখানা পার্ট নাও, তাহলে ডেল্টা আইসি নাও, ডেল্টা আইবি নাও, এটা মাইক্রো অ্যাম্পিয়ার, এটা সাম মিলি অ্যাম্পিয়ার, ভাগ করে দাও, তাহলে বিটা পাবো আমি। বোঝা গেল? আর যদি রেজিস্ট্যান্স বের করতে যাই একটা গ্রাফের ক্ষেত্রে, তাহলে গ্রাফটা জেনারেলি এরকম টাইপের কিছু হয়, এরকম সামান্য এরকম। এবছর এসএসসিতে প্রশ্ন এসেছিল, যে ট্রানজিস্টরের যে আউটপুট রেজিস্ট্যান্স, মানে স্যাচুরেশন রিজনে, স্যাচুরেশন রিজনই এসেছিল, হ্যাঁ, প্রশ্নটা দিয়েছে স্যাচুরেশন রিজনে ট্রানজিস্টরের আউটপুট রেজিস্ট্যান্স কত, এই টাইপের কিছু একটা এসেছিল। তো এর অ্যান্সার নিয়ে অনেক বিতর্ক হয়েছিল, কেউ বলেছে 0, কেউ বলেছে লো ভ্যালু, কেউ বলেছে হাই ভ্যালু, কিন্তু অ্যান্সারে দেওয়া ছিল যতটুকু সম্ভব আমার মনে পড়ছে যে, মানে জেনারেলি কী ভাববে সবাই, এটা ট্রানজিস্টরের যেটা আউটপুট রিজন, স্যাচুরেশন রিজন, এটা স্যাচুরেশন রিজন, এটা আইসি, আর এটা ভিসিই। তো সাম কারেন্ট বাই সাম ভোল্টেজ, সাম হাই কারেন্ট, সাম লো ভোল্টেজ, আর আমরা জানি রেজিস্ট্যান্স ইকুয়াল টু ভোল্টেজ বাই কারেন্ট, ঠিক আছে? ভি ইজ ইকুয়াল টু আইআর, এরকম কিছু একটা। তো
তো স্যাচুরেশন রিজিয়ন এটা বের করতে বলেছিল, তাহলে এটা লো ভিসিই আর এটা হাই কারেন্ট, তো রেশিও করলে কীভাবে লো পাবো? তো কেউ লিখেছে লো অ্যান্ড ফাইনাইট, কেউ লিখেছে ইট ইজ আইডিয়াল হলে 0, এরকম কেউ লিখেছে, কিন্তু অ্যান্সার দেওয়া আছে ইনফিনিটি। ঠিক আছে, অ্যান্সার দেওয়া আছে ইনফিনিটি। কেন এর মানে? এবার চেঞ্জ হয়নি, কিন্তু অনেকে বিতর্ক সৃষ্টি করেছে, অনেকে কোর্ট কেস করেছে, তো বের করতে পারেনি, জিরোই বেরিয়েছে। একটাই কারণে দিয়েছে ইনফিনিটি, সেটা হচ্ছে যে ওই ফিজিক্যাল মিনিং অনুসারে দ্য ড্রয়িং ক্যাপাবিলিটি অফ ইলেকট্রন ইজ স্যাচুরেটেড, মানে তুমি যদি এবার কোনোভাবে চেঞ্জ করো বেস কারেন্টকে, আউটপুট কারেন্টটা চেঞ্জই হবে না, ডেল আইসি 0, ডেল আইসি সমান 0, আর কোনো কালেক্টর কারেন্ট চেঞ্জ হবে না ইন দ্য স্যাচুরেশন রিজিয়ন। যদি কালেক্টর কারেন্টের মান চেঞ্জ না হয়, ড্রয়িং ক্যাপাবিলিটি যদি স্যাচুরেটেড না হয়, তা তুমি যদি ভোল্টেজ কোনোভাবে ইনপুট কারেন্ট যদি আরও বাড়িয়ে যাও, তাহলে তুমি কারেন্টটি যদি চেঞ্জ না করতে পারো, তাহলে রেজিস্ট্যান্স কত হবে? ইনফিনিটি হবে। সেই ফিজিক্যাল মিনিং অনুসারে অ্যান্সার কীতে দেওয়া আছে ইনফিনিটি, ঠিক আছে। কিন্তু বইয়ে অনুসারে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে, প্রচুর মানুষে বলছে না এটা আইসির মান খুব বেশি, ভিসির মান খুব কম, সো তাদের রেশিও, ভি ইজ ইকুয়াল টু আইআর, তাদের রেশিও অনুসারে 0 হওয়া উচিত, অথবা ফাইনাইট বা কিছু একটা হওয়া উচিত, এরকম। কিন্তু চেঞ্জ করেনি, এত কিছু করার পরে রেজাল্ট বেরিয়ে গেল, এবং ইন্টারভিউ চলছে, ঠিক আছে। ওই জন্য স্যাচুরেশনের মিনিংটা যদি বোঝা যায়, তাহলে বুঝতে হবে যে হোয়াই দ্য রেজিস্ট্যান্স ইজ ইনফিনিটি, ঠিক আছে। এবার আমরা একটু গেইন ক্যালকুলেশন করি, ঠিক আছে। তো আমি এসি সিগন্যাল সোর্স লাগিয়েছি, এখানে এসি সিগন্যাল সোর্স লাগিয়েছি, তাহলে আমার এখন সাপোজ আমি এখানে আছি, আমাদের ভিসিই, যদি শুধুমাত্র ইনপুটটা দেখি, আমি ইনপুট সেকশনটাকে যদি দেখি, তাহলে কেমন দেখতে আমার ইনপুট সেকশনটা? ঠিক এরকম, এটা বেস, এটা এমিটার, আর এটা রেজিস্টার আরবি, এটা সিগন্যাল সোর্স। আমি এবার ক্যাপাসিটার তুলে দিলাম জাস্ট নিজের রাফ ক্যালকুলেশনের জন্য, আর এখানে ভিবিবি, এটা গ্রাউন্ডেড, এটা ভিবিবি, এটা ভিএস। এই শুধু ইনপুট সেকশনটাকে এঁকেছি আমি, শুধু সোর্সটাকে এখানে দিয়েছি আমাদের ক্যালকুলেশন সুবিধার জন্য, কিছু না, এখানে থাকলেও কোনো অসুবিধা নেই। ক্যাপাসিটার তুলে দিয়েছি, যা সোর্স পুট করে দাও, তুমি অপারেটিং পয়েন্ট কিউ পয়েন্ট বেছে নাও, তারপর সোর্স চুজ করো, ঠিক আছে। বেশ কারণ কোন দিকে? এদিকে আইবি, এদিকে আইবি, এটা ইনপুট সেকশন। কেউ বলতে পারবে ইনপুট সেকশনে কেভিএল কত হবে? আমি এখানে আছি, তাহলে 0, দেন ভিবিবি, তাহলে ভিবিবি, তারপরে প্লাস ভিএস, তাহলে প্লাস ভিএস, তারপরে মাইনাস আইবি আরবি ইকুয়াল টু ভি। এবার সব স্মল লেটার দেবো, হ্যাঁ, এসি মানেই সব স্মল লেটার, এই ভোল্টেজটা ভিই। অসুবিধা আছে কারোর? কোনো অসুবিধা নেই। আগে সোর্সটা ছিল না, তাহলে ভিবিবি মাইনাস আইবি আরবি, কারণ কারেন্ট এদিকে ড্রপ, এটা প্লাস এটা মাইনাস, তাহলে ড্রপ ভিবিবি মাইনাস আইবি আরবি সমান দিস পার্ট। এখন জাস্ট একটা সোর্স জুড়ে দিয়েছি, আর কিচ্ছু করিনি আমি, ঠিক আছে। এইবার এই যে সোর্সটা দিচ্ছে, এটা তো সাইনোসইডালি চেঞ্জ হচ্ছে। আমি কি বললাম, আমরা উই আর ইন্টারেস্টেড ইন চেঞ্জ, তাহলে জাস্ট চেঞ্জ নাও, এর চেঞ্জ নাও, ইনপুটে কত চেঞ্জ নাও, দেখো, তাহলে সব ডেল্টা ভ্যারিয়েশন নাও এর, ঠিক আছে, এটা মুজে চলবে না আমার। এখানটা আশা করি দেখা যাচ্ছে, সবার দেখা যাচ্ছে। চেঞ্জ ইন ডেল্টা, চেঞ্জ ইন ভিবিবি, দ্যাট ইজ ডেল্টা ভিবিবি, ঠিক আছে। অপারেটিং পয়েন্ট আমি চুজ করেছিলাম, সিগন্যাল সোর্স দিলাম, কিন্তু চেঞ্জ ইন ভিবিবি এটা চেঞ্জ হবে না, 0, বিকজ বায়াসিং ভোল্টেজ ইজ ফিক্সড, ঠিক আছে। তো পরের লাইনে এটাকে 0ই করে দেবো আমরা, প্লাস ডেল্টা ভিএস, সিগন্যাল সোর্স তো চেঞ্জ হচ্ছে, কারণ এটা এসি সোর্স, এর ভ্যালু সাইনোসইডালি যদি বলি, তাহলে ভ্যালু চেঞ্জ হচ্ছে, মাইনাস ডেল্টা আইবি আরবি, দুটো ভ্যালুর মধ্যে কে চেঞ্জ হচ্ছে? আইবি, আর আরবি ফিক্সড, তাহলে এটা ডেল্টা আইবি ইন্টু আরবি ফিক্সড, বিকজ ইট ইজ বায়াসিং রেজিস্টার্স ভ্যালু সাপোজ 100 কিলো ওহম অ্যান্ড ইট ইজ ফিক্সড, আর তুমি চেঞ্জ করতে পারবে না, কারণ সেই রেজিস্টারও ঠিক করেছে অপারেটিং পয়েন্ট কোথায় বাঁচতে হবে, ঠিক আছে। কারণ আইবির ভ্যালুটা তো আমার ফিক্সড রাখতে হবে সেই বায়াসিংয়ের জন্য, তো তখন আরবি বায়াসিং রেজিস্টার ব্যাটারিজ অল আর এটা সব ফিক্স করে দিয়েছে ভ্যালুগুলো, তো তুমি এটাকে আর চেঞ্জ করতে পারবে না। আরবি ডেল্টা আইবি চেঞ্জ হবে, বিকজ তুমি সোর্স চেঞ্জ করেছো, অ্যান্ড ইট ইজ ইকুয়াল টু ডেল্টা ভিবিই, ঠিক আছে।
ডেল্টা ভিবি এর মান খুব বেশি চেঞ্জ করার উপায় নেই। কেন খুব বেশি চেঞ্জ করার উপায় নেই? কারণ ডেল্টা ভিবি এর মান যদি খুব বেশি চেঞ্জ হয়ে যায়, আমরা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এরকম, এটা আইবি ছিল আর এটা কি ছিল, ভিবিই। তো এটা তো কাট অফ রিজন, তুমি খুব নিচে নামতে পারবে না। আবার স্যাচুরেশন রিজন তো যা শুরু হয়ে যাচ্ছে এখান থেকে, বিকজ হাই আইবি মানে হাই কালেক্টর কারেন্ট মানে হাই ড্রপ মানে এখানে লো পোটেনশিয়াল, তার মানে ড্রয়িং ক্যাপাবিলিটি স্যাচুরেটেড। তাহলে তুমি এটা খুব দূরে যেতে পারবে না, খুব নিচে নামতে পারবে না। সো জাস্ট তোমাকে লিনিয়ার রিজন এইটুকুই থাকতে হবে। সুতরাং চেঞ্জ ইন ডেল্টা ভিবিই ইজ অলমোস্ট ইকুয়াল টু 0। তো এর যতটুকু বায়াসিং দরকার 0.7 ভোল্ট বা সামথিং 1 ভোল্টের অর্ডারে তোমাকে তাকিয়ে রাখতে হবে, ওইটাকে ফিক্স রাখতে হবে। কিভাবে রাখবো? আমি তো সোর্স চেঞ্জ করছি, সোর্স আমার বাড়ছি, তাহলে এ কেন চেঞ্জ হবে না? why it is 0? because drop also increases, drop on the register is also increases। তুমি বলছো এই দুপ্রান্তে ভোল্টেজ ফিক্সড, এই দুপ্রান্তে ভোল্টেজ আমি চেঞ্জ করতে দেবো না, ভিবি ফিক্স রাখবো 0.7 ভোল্ট সাপোজ ফিক্সড। তুমি একে চেঞ্জ করছো না, ভিবিবি ফিক্সড। এ যদি চেঞ্জ হয় তাহলে এখানে ড্রপও চেঞ্জ হচ্ছে, ড্রপও বাড়ছে, তাহলে এ বাড়ছে, ড্রপ বাড়ছে, ভোল্টেজ ফিক্সড। সেটা এই ইকুয়েশন তাই বলছে আমাকে, ঠিক আছে? কারণ আইবির মান তো বাড়ছে, এই যদি বাড়ে তাহলে আইবির মান বাড়বে, ড্রপ বাড়বে। তো সোর্স আছে, ড্রপ আছে, দুটোই সিগনিফিকেন্টলি বাড়ছে। তো কিপিং দ্য ভোল্টেজ ড্রপ বিটুইন বেস অ্যান্ড এমিটার ইজ ফিক্সড 0.7 ভোল্ট, ঠিক আছে? তো ডেল্টা ভিএস ইকাল টু মাইনাস ডেল্টা ভিএস ইকাল টু দিস, এটাকে ব্লক করছি আমরা ইকুয়েশনটাকে। অতএব এখান থেকে তুমি পাচ্ছ ডেল্টা ভিএস ইকুয়াল টু ডেল্টা আইবি ইন্টু আরবি। এটা ইকুয়েশন নাম্বার 1, ঠিক আছে? দিস ইজ ইউর ইকুয়েশন নাম্বার 1। এবার সেম জিনিস আমরা কালেক্টর সার্কিটে বের করবো। তো কালেক্টর সার্কিটের ক্ষেত্রে আমি অলরেডি লিখে রেখেছি এখানে, আমি আর মুছিনি এখনো। কালেক্টর সার্কিটে যদি আমি কেভিএল ইউজ করি তাহলে এটা কী হবে? 0, তাহলে এটা ভিসিসি, দেন ড্রপটা সবার বোঝা যাচ্ছে না? কারেন্ট এইদিকে, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, তাহলে এটা প্লাস, এটা মাইনাস। কারেন্ট ইলেকট্রিসিটি থেকে আমরা শিখে আসছি এই জিনিস। তাহলে এটা ভিসিসি মাইনাস আইসিআরসি সমান দুপ্রান্ত ভোল্টেজ, সেটাই করেছি আমরা। ভিসিসি মাইনাস আইসিআরসি সমান এইটা, ঠিক আছে? বা এরকম ভিসিই ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসিআরসি, ঠিক আছে? আমি নোটেশনের এবার সামান্য চেঞ্জ করছি, কারণ যেহেতু আমরা এসি সিগন্যাল জুড়ে দিয়েছি, সুতরাং ভিসিই কে আমি এবার বলছি ভি আউটপুট, ভিও। সুতরাং এই ভিসিইতে নেক্সট লাইনে আমি এটাকে বলছি ভিও, আউটপুট ভোল্টেজ। এই দুপ্রান্ত ভোল্টেজটাই আউটপুট ভোল্টেজ, ওটাই তুমি অ্যাম্পলিফায়ার স্পিকারে ধাক্কা মারবে, ওইটাই, ঠিক আছে? এবার চেঞ্জ নাও অর ডেল্টা ভিও ইকুয়াল টু ডেল্টা ভিসিসি মাইনাস আরসি। কি চেঞ্জ হবে না? তাহলে এটা ডেল্টা আইসি ইন্টু আরসি, ঠিক আছে? সো দিস ইজ ইউর চেঞ্জ ইন ইনপুট সিগন্যাল। ইনপুট সিগন্যালের সামান্য চেঞ্জ, তার জন্য আউটপুট সিগন্যালের সামান্য চেঞ্জ। ডেল্টা ভিসিসি মানে কত হবে? 0। ডেল্টা ভিসিসি 9 ভোল্ট ব্যাটারি চুজ করেছো বায়াসিংয়ের জন্য, বায়াসিং ব্যাটারি চুজ হয়ে গেছে মানে ফিক্সড, এটা আমার পরের লাইনে চলে যাবে। তাহলে কী পেলাম আমরা? ডেল্টা ভিও ইকুয়াল টু মাইনাস, যেটা পেয়েছি আমরা এটাই, ডেল্টা আইসি ইন্টু আরসি। দিস ইজ ইউর ইকুয়েশন নাম্বার 2, ঠিক আছে? এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা আবার দেখতে পাচ্ছি, আগেও বললাম একটু আগে, এখানে দেখতে পাচ্ছি ইনপুট ভোল্টেজের চেঞ্জ আর আউটপুট ভোল্টেজের চেঞ্জ ভেবেছি আমরা, ঠিক আছে? আউটপুট ভোল্টেজের চেঞ্জ একটা মাইনাস সাইন রয়েছে, এই মাইনাস সাইনটাই এসেছিল গত বছর, হোয়াই ইট ইজ নেগেটিভ। হ্যাঁ, কারণ এখানে দেখতে পাচ্ছি, এটা কি দেখতে পাচ্ছি আমরা? ডেল্টা আইসি রয়েছে, আরসি তো পজিটিভ ভ্যালু, আরসি নেগেটিভ না পজিটিভ? রেজিস্ট্যান্স পজিটিভ, ডেল্টা আইসি মে বি নেগেটিভ, মে নট বি, মানে নেগেটিভ আর পজিটিভ দুটোই হতে পারে, তার জন্য চেঞ্জ হতে পারে। এবার আমরা দেখবো নেগেটিভ হবে না পজিটিভ হবে। সাপোজ আমি বেস কারেন্টের মান বাড়িয়েছি, ঠিক আছে? তাহলে ডেল্টা আইবি এটার মান হবে পজিটিভ, বেস কারেন্টের মান বাড়িয়েছি, ঠিক আছে?
তাহলে কালেক্টর কারেন্টের মান কি হবে? ডেল্টা আইসি এর মান বাড়বে না কমবে? বাড়বে। তাহলে পজিটিভ। অ্যাক্টিভ রিজিয়নে আছি, বিটা টাইমস, বিটা ইজ পজিটিভ। ঠিক আছে, ডেল্টা আইবি পজিটিভ, ডেল্টা আইসি পজিটিভ, এটা মানে হচ্ছে আইবি বাড়িয়েছি, তার মানে আইসিও বেড়েছে। কত টাইমস বেড়েছে? বিটা আইবি টাইমস। অ্যাক্টিভ রিজিয়নে আছি আমরা। ঠিক আছে, আর ডেল্টা ডেল্টা মানে কি রে? অন্তিম মাইনাস প্রাথমিক, তার মানে এটা IC2 মাইনাস IC1, দ্যাট ইজ পজিটিভ, বেড়েছে। ডেল্টা আইসি যদি পজিটিভ হয়, আরসি তো অলরেডি পজিটিভ, তাহলে ডেল্টা V0 কি হবে? নেগেটিভ। তার মানে ডেল্টা VO ইট ইজ নেগেটিভ। বেস কারেন্টের মান বাড়ছে, কালেক্টর কারেন্টের মান বাড়ছে বিটা টাইমস। কালেক্টর কারেন্টের মান যদি বাড়ে তাহলে দিস কোয়ান্টিটি ইজ পজিটিভ, তাহলে ডেল্টা V0 হয়ে যাচ্ছে নেগেটিভ, তার মানে আউটপুট ভোল্টেজের মান কমে গেছে। এবার ফিজিক্যালি কেন কমে যাচ্ছে? কেন কমে যাচ্ছে? আইবির মান বাড়ছে ডিউ টু দ্য সিগন্যাল, আইবির মান বাড়ছে, আইসির মান বাড়ছে, ড্রপ বাড়ছে, আইসিআরসি বাড়ছে, ড্রপ বাড়ছে, তাই তুমি কম ভোল্টেজ পাবে। তাহলে যদি তোমার ইনপুট ভ্যারিয়েশনটা হয় এরকম, আউটপুট ভ্যারিয়েশন আউট অফ ফেজ হবে। ম্যাগনিফিকেশন হচ্ছে কিনা সেটা পরে দেখছি, আমরা ক্যালকুলেশন করছি, কিন্তু আউট অফ ফেজ হবে। এটা যদি ডেল্টা ভিএস বলি আমরা, তাহলে এটা ডেল্টা ভিও, বা ডেল্টা ভিও না, সব ভিও, আর এটা হচ্ছে ভিএস, এটা ভিএস, আর এটা ভিও, দে আর আউট অফ ফেজ। সি মোডে ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজের 180 ডিগ্রি ফেজ চেঞ্জ হয়, পাই পরিমাণে ফেজ শিফট হয়। ঠিক আছে, এটা গত বছর এসেছিল, এই ব্যাখ্যাটা চেয়েছিল, একটা লাইন ব্যাখ্যা, জাস্ট একটা লাইন, সেটাকে ভুল ভাল এক্সপ্লেনেশন করা হয়েছে বহু ভিডিওতে, দেখলাম আমি। একদম পরিষ্কার পরিচ্ছন্ন আইডিয়া। বেস কারেন্ট বাড়লে কালেক্টর কারেন্ট বাড়বে, কালেক্টর কারেন্ট বাড়লে ড্রপ বাড়বে, ড্রপ বাড়লে তুমি লো ভোল্টেজ পাবে। তো যদি সাইনোসয়েডালি পরিবর্তন হচ্ছে, এও সাইনোসয়েডালি পরিবর্তন হবে। সিম্পল ব্যাখ্যা, একটা লাইনের যুক্তি। বেশ, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তুমি ভাগ করো আবার, ইকুয়েশন নাম্বার 1 আর 2 কে ভাগ করে দাও। 2/1, 2/1 গিভস কি দিচ্ছে? ডেল্টা ভিও, আচ্ছা এটা স্মল হবে, হ্যাঁ এটা স্মল লেটার হবে, আউটপুট ভোল্টেজ, কারণ এবার এসি পাচ্ছি আমরা জেনারেলি এসিগুলোকে স্মল দিই আর ডিসিগুলোকে ক্যাপিটাল দিই। যেটা চেঞ্জ বলছি এটা ডেল্টা, এরকম V0 বাই ডেল্টা ভিএস। এটাকে কি নাম দেওয়া যেতে পারে? আউটপুট ভোল্টেজের চেঞ্জ বাই ইনপুট ভোল্টেজের চেঞ্জ, ভোল্টেজ বাই ভোল্টেজ, ভোল্টেজ গেন। যেমন কারেন্ট গেন বলি, আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট, সেরকম আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ। সোর্সের রেসপেক্টে এত, তুমি এখানে বলেছো এই মাইক্রোফোন এখানে আছে তোমার, তুমি হ্যালো বলেছো, ওইখানে তুমি হ্যালো কেমন পাবে, সেই গেনটা তোমাকে বোঝাচ্ছে এটা। তো দিস ইজ রিটেন অ্যাজ এ সাফিক্স ভি। এ মানে জেনারেলি গেন বোঝায়, আর সাফিক্স ভি মানে ভোল্টেজ গেন। ঠিক আছে, এটা হচ্ছে ভোল্টেজ গেন ইকুয়াল টু, ফর্মুলা কি বলছে? মাইনাস ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি, আর ওইদিকে পাচ্ছি কি? আরসি বাই আরবি। ঠিক লিখলাম? হয়েছে? ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি কত? এটা কি? কি বিটা? সো এটা বিটা, আমরা বলছি বিটা এসি, কারণ এসি সোর্স দেওয়া হয়েছে এবার, আর পরে যা রয়েছে তাই। ঠিক আছে, তবে গেনের এক্সপ্রেশন ব্লক করবো আমরা। এভি ইজ ইকুয়াল টু মাইনাস বিটা আরসি বাই আরবি। আরসিটাকে কোনো সময় আরএলও বলা হয়, লোড রেজিস্ট্যান্সও বলা হয়। অতএব এভি ইকুয়াল টু ভোল্টেজ গেন, ডেরিভেশন আসে পরীক্ষায়, মাইনাস বিটা এসি আরসি বাই আর বি। আর যে ডিসি লোড লাইন এঁকেছিলাম সেটা এসি লোড লাইনও আঁকা যায়, তাতে খুব একটা চেঞ্জ হবে না, একই মোটামুটি। ঠিক আছে, এটা হচ্ছে ট্রানজিস্টারের অ্যাম্প্লিফিকেশনের যেটা গেন, সেটা আরসি বাই আরবি। তো আরসি বাই আরবি এটা হচ্ছে কালেক্টর রেজিস্ট্যান্স, এটা হচ্ছে বেস রেজিস্ট্যান্স। তো এদের ভ্যালু আমরা চুজ করতে পারি। ঠিক আছে, তো কিছু গিভেন ডেটা আমরা দিয়ে আমরা এটা ক্যালকুলেশন করব। ঠিক আছে, একটু ভিডিওটা পজ করে দাও। আচ্ছা, তো বিভিন্ন ডেটা থাকলে এটা ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তো এখানে ডেটা একটা পেয়েছি আমি একটা এখানে। তো বিটার মান বলা আছে 200। ঠিক আছে,
আর সির মান যেটা মানে আউটপুট কারেন্ট যেটা বা লোড রেজিস্ট্যান্স যেটা আর সি এর ভ্যালু দেওয়া আছে 5 কিলো ওহম। তো 5 কিলো ওহম মানে হচ্ছে 5 × 10⁻³ এত ওহম। আর আরবির ভ্যালু যেটা দেওয়া আছে সেটা 1 কিলো ওহম 10⁻³ ওহম, এরকম কিছু একটা দেওয়া আছে। মনে রাখতে হবে যে আর সি আর আরবি এর ভ্যালুগুলোকে কি রকম বায়াসিং করা হয়েছে তার উপর ভিত্তি করে এদের ভ্যালু চুজ করা হয়। যদি এটা সেলফ বায়াসিং হয় বা কালেক্টর টু বেস বায়াস হয় অথবা এমিটার বেস বায়াস হয়, বিভিন্ন নাম আছে, ঠিক আছে। তো সেই বায়াসিং অনুসারে কখনো কখনো একটা ব্যাটারি দিয়েই আমরা ইনপুট আউটপুটকে বায়াসিং করতে পারি, হ্যাঁ। তো এরকম বিভিন্ন বায়াসিং না, সেই অনুসারে ভ্যালুগুলো চুজ করা হয়। এটা 5 কিলো ওহম দেওয়া আছে, এটা 1 কিলো ওহম দেওয়া আছে। তাহলে কি দেখতে পাচ্ছি, এটা কত 1000, তাহলে 1000 গুণ অ্যাম্প্লিফিকেশন। তো সাম মিলি ভোল্ট যদি আমার কাছে থাকে ইনপুট সোর্স, যদি সাম মিলি ভোল্ট থাকে 1 মিলি ভোল্ট, তাহলে আউটপুটে কত হবে, কত 1000 মিলি ভোল্ট মানে কত 1 ভোল্ট নাকি, তো সাম 1 ভোল্ট মতো পেতে পারি, এরকম পেতে পারি। তার মানে সাম লো ভোল্টেজ রিজন তুমি অপারেশন করছো আর তুমি পাচ্ছ কিছু হাই ভোল্টেজ। তো এইভাবে যদি আমরা ট্রানজিস্টরের একটার পর একটা ক্যাসকেড আকারে জুড়ে দিই, তাহলে নিট ভোল্টেজ গেইন যেটা সেটা A1 × A2 অ্যান্ড ডট ডট ডট, যদি আরও কিছু থাকবে, ঠিক আছে। যদি 1 মিলি ভোল্ট ইনপুট সোর্স আমি ইউজ করি, মানে তার ভ্যারিয়েশন থাকে আর কি, পিক টু পিক ভ্যারিয়েশন বলছি আমরা এটা, তাহলে আউটপুট ভ্যারিয়েশনটা এটা 1 ভোল্ট মতো এরকম হবে। এরকম প্রচুর অঙ্ক দেওয়া আছে ভালো ভালো। এই অঙ্কগুলো যে দেখছি কিচ্ছু জটিল অঙ্ক নেই, শুধু ইনপুট আর আউটপুটে কার্চফস ল অ্যাপ্লাই করা, আর কিচ্ছু না। বেশ, আর একটা ছোট্ট জিনিস বললাম, আমি জাস্ট 5 মিনিটের মধ্যে ছেড়ে দেবো। লিখবো ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ। আচ্ছা, এটা ভোল্টেজ গেন করেছি আমরা, এবার পাওয়ার গেনও বের করতে পারি। পাওয়ার গেন মানে কারেন্ট ইন্টু ভোল্টেজ যদি প্রোডাক্ট করে দিই তাহলে পাওয়ার পেয়ে যাবো। তো ওটা বই দেখলেই পারা যাবে। লিখবো ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ, ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ। একদম ছোট্ট করে জাস্ট খুব তাড়াতাড়ি করে বলবো। যদি ট্রানজিস্টরের আউটপুট ভোল্টেজটাকে আঁকি সাপোজ ভিও, আর এদিকে ইনপুটসটাকে আমি ভি ইন বা ভিএস যা বলি না কেন আমরা এইভাবে যদি প্লট করি, ঠিক আছে, বা ট্রানজিস্টরের ইনপুটই বলছি আমি, সাপোজ ভি ইনপুট ভোল্টেজ বলছি, ঠিক আছে, ভিআই আউটপুট ভার্সেস ইনপুট। তো এই যে ট্রানজিস্টরের এই যে ইনপুট এই দুপ্রান্তে ভোল্টেজ, এটা ইনপুট ভোল্টেজ যদি বলি, ইনপুট ভোল্টেজের মান যদি 0-র কাছাকাছি হয়, ঠিক আছে, এইটা হচ্ছে ভিআই, এই কোটাটা এটা হচ্ছে ভিআই। ইনপুট ভোল্টেজের মান যদি আমি 0-র কাছাকাছি রাখি, তাহলে ইনপুট সার্কিট কাট অফের মতো আছে, তাহলে কোনো বেস কারেন্ট নেই, কোনো কালেক্টর কারেন্ট নেই, কোনো ড্রপ নেই, তাহলে হাই ভোল্টেজ। তাহলে আমি এরকম জায়গাতে আছি, ঠিক আছে। এবার যদি আমি আস্তে আস্তে ইনপুট কারেন্ট আস্তে আস্তে বাড়াই, ইনপুট ভোল্টেজ যেটা সেটা যদি আস্তে আস্তে এর মান যদি বাড়ে 0.1 0.2, তাতেও কাট অফ। কি এটাকে সাফিসিয়েন্টলি ফরওয়ার্ড বায়াস করতে হবে। যদি এর 0.7 ভোল্টেজ যদি ব্যারিয়ার ভোল্টেজ হয়, তাহলে আমি 0.67 পর্যন্ত কোনো কারেন্ট পাবো না, ঠিক না। তাহলে আমি যদি এর মান আস্তে আস্তে বাড়াই, ইনপুট ভোল্টেজের মান যদি আস্তে আস্তে বাড়াই, তাহলে আউটপুট ভোল্টেজ ইজ কনস্ট্যান্ট, অলমোস্ট কনস্ট্যান্ট, বিকজ আইবি নেই মানে আইসি নেই মানে ড্রপ নেই, তো হাই ভোল্টেজ বারবার। এবার এটা সাপোজ এবার ব্যারিয়ার ক্রস করেছে, সাপোজ 0.7 ভোল্টের থেকে বেশি ভোল্টেজ দিয়েছি, তার মানে আইবি আছে, তার মানে বিটা টাইমস আইসি আছে, তার মানে ড্রপ আছে। তাহলে এবার ভিসির মান আউটপুট ভোল্টেজের মান কমবে, তাহলে এবার মান আস্তে আস্তে কমছে এবং একটা লিনিয়ার রিজন পাই আমরা এরকম, কারণ এবার বিটা টাইমস মানে যা কিছু হয় সব বিটা টাইমস, ঠিক আছে। এবং তারপরে ইনপুট ভোল্টেজের মান যদি আরও বেড়ে যায়, অনেক বেড়ে যায়, তাহলে আইবির মান অনেক বেশি, তাহলে আইসির মান অনেক বেশি, তাহলে ড্রপ অনেক বেশি, তাহলে আবার লো ভোল্টেজ, তাহলে আবার তুমি এই লো ভোল্টেজ রিজন চলে আসবে এরকম। তো এই যে রিজনটা, এই রিজনটা হচ্ছে কি রিজন নাম দেবো, এটা কি রিজন নাম দেবো, কাট অফ। এটা কাট অফ, কেন কাট অফ, ইনপুট নেই, ইনপুট ভোল্টেজ নেই, ইনপুট কারেন্ট নেই, সো সার্কিট কাট অফ। আর এই যে রিজনটা লাস্টের রিজনটা এখানে, এই রিজনটা স্যাচুরেশন, ঠিক আছে। আর মাঝখানে রিজনটা অ্যাক্টিভ, ঠিক আছে। অ্যাক্টিভ মানে এখানে যদি তুমি যদি আইবি ভি ইনপুটের মানটা যদি সামান্য বাড়াও, এইখান থেকে এইটুকু যদি বাড়াই, তাহলে আউটপুটের মানটা যেন কনস্ট্যান্ট এরকম, এই যে একটা স্লোপ পাচ্ছি আমরা, ট্রায়াঙ্গেল পাচ্ছি না একটা এরকম, এটা কি প্রকাশ করছে,
ইনপুট ভোল্টেজের ভ্যারিয়েশন আর এটা আউটপুট ভোল্টেজের ভ্যারিয়েশন, দে আর আউট অফ ফেজ, এ বাড়ছে এ কমছে, ঠিক আছে, উইথ অ্যাম্প্লিফিকেশন, মানে এটা যদি এরকম ভ্যারিয়েশন হয় তো ওর অ্যাম্প্লিফিকেশন এরকম টাইপের কিছু একটা, এরকম ভ্যারিয়েশন, বিটা টাইমস আর এল বাই আর ইন যেটা ছিল সেই রেশিও অনুসারে আউটপুট ভোল্টেজে ভ্যারিয়েশন হচ্ছে। তো যেন কনস্ট্যান্ট, রেশিও কনস্ট্যান্ট, সরলরেখা না, সরলরেখা কি এটা, সরলরেখা তো, প্রায় সরলরেখা, এটা অলমোস্ট সরল, তাহলে এটা কনস্ট্যান্ট, গেইন ইজ অলমোস্ট ইকুয়াল টু কনস্ট্যান্ট। বোঝা গেছে কি বললাম? কিছু না, এটা কাট অফ রিজন মানে ইনপুট ভোল্টেজের মান খুব কম, আউটপুট ভোল্টেজ হাই। ইনপুট ভোল্টেজের মান খুব বেশি তাহলে বেস কারেন্ট বেশি, কালেক্টর কারেন্ট বেশি, ড্রপ বেশি তো লো ভোল্টেজ, স্যাচুরেশন রিজন। আউটপুট কমে গেলে স্যাচুরেশন রিজন বলি না আমরা। আর মাঝখানের রিজনটা যেখানে যখন ভ্যারিয়েশন রয়েছে, কারেন্টের ভোল্টেজের ভ্যারিয়েশন, ইনপুট ভোল্টেজের ভ্যারিয়েশন, আউটপুট ভোল্টেজের ভ্যারিয়েশন রয়েছে, আউট অফ ফেজ ভ্যারিয়েশন, অ্যান্ড গেইন ইজ অলমোস্ট ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখানে যদি রেশিও নিই কনস্ট্যান্ট, এখানে যদি রেশিও নিই কনস্ট্যান্ট, ঠিক আছে। তো ট্রানজিস্টারকে এই রিজিয়ন আর এই রিজিয়নের মধ্যে অপারেশন করানো যায়। ইনপুট ভোল্টেজের যদি আমি লার্জ ভ্যারিয়েশন করি তাহলে আউটপুট সঙ্গে সঙ্গে কী পাবো, 0, আর ইনপুট ভোল্টেজে লো ভ্যারিয়েশন করি তাহলে কী পাবো, হাই। তো ট্রানজিস্টারকে এই সুইচিং অপারেশনটাকে ইউজ করা হয় কখনো কখনো, যে তুমি একটা, এবং শুধু তাই নয়, তুমি অপারেশন করছো লো ভোল্টেজ রিজিয়নে আর তোমার কাজ হচ্ছে হাই ভোল্টেজ রিজিয়নে। মানে তোমার কোনো বড় সড়ো কোথাও কোনো সার্কিট আছে যেখানে তোমার সুইচ অন ও সুইচ অফ করতে হবে, তো ডাইরেক্ট তুমি ওই হাই ভোল্টেজে টাচ না করে তুমি লো ভোল্টেজ রিজিয়ন অপারেশন করো। তুমি এখানে কারেন্ট চেঞ্জ করো, এখানে তুমি ভোল্টেজ বাড়াও, ভোল্টেজ কমাও, যা কিছু করো, লো ভোল্টেজ রিজিয়নে তুমি কাজ করো। ও অ্যাক্টিভ থেকে স্যাচুরেশনে ভেরি কুইকলি জাম্প করতে পারে, ঠিক আছে। ইনপুট ভোল্টেজের মান একদম 0 কাছাকাছি তো আউটপুট ভোল্টেজ হাই, ইনপুট ভোল্টেজের মান খুব হাই, তাহলে আউটপুট ভোল্টেজের মান ড্রপ টু 0। তো ওখানে যদি বাল্ব লাগাও তো বাল্ব জ্বলবে, বাল্ব নিভবে, যেমন সুইচ হয়, সুইচ যেমন অন আর অফ কাজ করে, ঠিক সেরকম তাই ট্রানজিস্টারের সুইচ অন সুইচ অফ কাজ করতে পারে। লাভ এটাই, তুমি লো ভোল্টেজ রিজিয়নে অপারেশন করো, হাই ভোল্টেজ রিজিয়নেও অপারেট করবে, ঠিক আছে। তো এটাকে সুইচিং অ্যাকশন বলা হয় ট্রানজিস্টারের, সুইচিং অ্যাকশন। এবং কাট অফ থেকে স্যাচুরেশন, এই যে রিজন কাট অফ থেকে স্যাচুরেশন এই রিজনের মধ্যে কাজ করে। পরীক্ষায় এসছে অনেকবার যে ট্রানজিস্টারের সুইচিং অ্যাকশন বর্ণনা করো, শুধু ছবিটা এঁকে দেবো, একটা সার্কিট বই থেকে এঁকে দেবো, দিয়ে জাস্ট আমরা ঠিক আছে বলবো। আর এখানে যদি শুধু ডিসি সোর্স থাকে আমাদের, তো এই যে ভোল্টেজটা মান যদি আমি একদম 0 আর 1 যদি এইটুকু বলি, আমরা যদি বলি ইনপুট ভোল্টেজের মান একদম 0 নেই, তো এটা 0, দিস ইজ 0, দিস ইজ 0, দিস ইজ 0, সবকটাকে 0 যদি 0 বলি, কারণ এইখান থেকে এতটুকুর মধ্যে ইনপুট ভোল্টেজ যে যাই হোক না কেন আউটপুট ভোল্টেজ কনস্ট্যান্ট। তাহলে ইনপুট ভোল্টেজের এইখান থেকে এইটুকু পার্টকে যদি আমি বলি 0, তাহলে আউটপুট ভোল্টেজের এইখান থেকে এইটুকু পার্টকে আমাকে বলতে হবে 1। আবার এইখান থেকে এইটুকু আউটপুটের যে ভ্যালুটা, এইখান থেকে আউটপুট ভোল্টেজের মান 1, দেন হাই ভ্যালু, V0 এর মান ইট ইজ অলমোস্ট ইকুয়াল টু 0, 0, 0, 0, যেন নেই, ঠিক আছে। সো ইনপুটের অপারেশন 0 আর 1, 0 to 1, আউটপুটের অপারেশন 1 to 0। সো 0 to 1 আর এর 1 to 0, তো একটু ডিজিটাল গন্ধ পাচ্ছি আমরা। ডিজিটাল সার্কিটে বাইনারি অপারেশনও ঠিক সেরকমই হয়। কম্পিউটারের যে অ্যাকশন, সেটা হচ্ছে সে ভোল্টেজ কত জানে না সে, বা কত তার কাছে ম্যাটার করে না, আছে রেজাল্ট আছে কি রেজাল্ট নেই। তো এটা 0.7 ভোল্টকেও তুমি 0 বলতে পারো, 0.3 ভোল্টকেও তুমি 0 বলতে পারো। একটা সার্টেন লিমিটের আগে পর্যন্ত তুমি সবাইকে 0 বলে দাও, আর একটা সার্টেন লিমিটের উঁচুতে তুমি সবাইকে 1 বলে দাও, ঠিক আছে। তো কিছু আছে তো 1, কিছু নেই তো 0। তো 0 আর 1 এই দুটোকে নিয়ে আমাদের ডিজিটাল সার্কিট শুরু, বাইনারি অপারেশন যেটা, ঠিক আছে। তো আমাদের ট্রানজিস্টারের যেটুকু সিলেবাসে রয়েছিল এটাই আছে, এর বাইরে আর কিছু নেই। রেগুলেটর বলবো না, এটা রেগুলেটর মানে ভোল্টেজটা কনস্ট্যান্ট রাখা, কিন্তু এই কনস্ট্যান্ট রাখা মানে এইরকম জায়গায় রেগুলেটর যেটা জেনারেট করে ভোল্টেজ রেগুলেটর কনস্ট্যান্ট রাখা, কিন্তু এর কনস্ট্যান্ট রাখাটা আমার উদ্দেশ্য নয়, এখানে সুইচিং অপারেশনটা আমার ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে ভোল্টেজ হাই থেকে লো, ঠিক আছে, ইনপুটে আমি লো থেকে হাই করবো, আউটপুটে হাই থেকে লো হবে, এই যে অপারেশনটা, এই অপারেশনটা আমার দরকার, ওই জন্য এটাকে সুইচ বলা হয়। সুইচ মানে অন অফ থাকতে হবে, ঠিক আছে, সার্কিট অন অর সার্কিট অফ এটা থাকতে হবে। তো সেই হিসাবে ট্রানজিস্টারকে সুইচ হিসেবেও ইউজ করা যায়। তো আমাদের এরপরে যেটা ছিল অসিলেটর আমাদের সিলেবাসে এবছর আর দেয়নি, তুলে দিয়েছে, সুতরাং আমরা অসিলেটর পড়তে চাইবো না। আমার একটা ভিডিও আছে, তাতে শেষের দিকে একটু অসিলেটর সম্বন্ধে বলেওছি, প্রয়োজন হলে ওটা দেখতে পারিস সবাই।
আর আমাদের অঙ্ক নিয়ে বইয়ে যা অঙ্ক আছে পারা যাবে, শুধু একটাই ট্রিক অঙ্কের, কার্চফস ল অ্যাপ্লাই করো ইনপুটের আউটপুটে, ব্যাস আর কিছু না। আর যে ফর্মুলাগুলো আমি শিখেছি সেই ফর্মুলাগুলো, আর শুধু একটা ফর্মুলা আমি করাইনি, এটা হচ্ছে সিবি আর সিসির মধ্যে একটু রিলেশন আছে, জটিল কিছু না, বই দেখলেই পারা যাবে। ঠিক আছে, তো এটুকু থাকলো আমাদের। নেক্সট দিন আমাদের বন্ধ করে দে আমাদের এখানে